আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের জটিল সংখ্যার অনশট ক্লাসে সবাইকে স্বাগতম। মূলত আজকের ক্লাসটাতে আমরা জটিল সংখ্যার বেসিক সাথে এমসিকিউ সাথে সিকিউ এবং শর্টকাট পর্যন্ত কভার করার ট্রাই করব। একদম প্রত্যেকটা টাইপ ওয়াইজ যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো বোর্ডে বা কলেজের পরীক্ষায় আসার মতো, সবগুলো আমরা কভার করিয়ে কোয়েশ্চেন সলভ করিয়ে একটা ভালো প্রিপারেশন যাতে নেওয়া যায় বা অ্যাটলিস্ট একটা ভালো রিভিশন যাতে হয় সেটারই চেষ্টা করব। তো যারা হচ্ছে গিয়ে অনেক অরা ফার্ম করে ফেলছো, অনেক তো হইলো অরা ফার্মিং, এখন চলো আমরা ম্যাথ ফার্ম করি বা ম্যাথ ফার্মিং করি। সো এইচএসসি 26 হও বা এইচএসসি 27 হও, যেই ব্যাচই হও না কেন, একটা ভালো রিভিশন ক্লাস হিসেবে ভালো একটা গোছানোর প্রস্তুতির জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্প করবে তোমাকে। সো চলো আমরা দেরি না করে শুরু করি। সো জটিল সংখ্যা, এখানে আমরা ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এটা। সো এটা আজকে আমরা পড়বো। তো জটিল সংখ্যা আসলে জিনিসটা কিভাবে আসছে বা কোত্থেকে এর উৎপত্তি, প্রথমে আমরা উৎপত্তিটাই দেখব। সো আমরা সবাই জানি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা সলভ করি বা একটা দ্বিঘাত সমীকরণ যদি আমরা সমাধান করি, তাহলে সেখান থেকে দুইটা মূল পাবো, রাইট? সো আমরা যদি এই দ্বিঘাত সমীকরণটা আমাদের ছোট্টবেলার নিয়ম অনুযায়ী মিডিল টার্ম করে হচ্ছে গিয়ে সলভ করি, তাহলে এখান থেকেও দেখতে পারি যে দুইটা মূল বের হয়। এখানে তো আর দেখানোর কিছু নাই, ডিরেক্ট হচ্ছে গিয়ে লিখেই ফেলি। এই কমন নিচ্ছি আর কি, যাই হোক দেখায় দিই। 0। ওকে, সো এখান থেকে আমরা এক্স এর দুইটা মান পাইছি বা দুইটা মূল পাইছি, রাইট? এখানে যে কোনো দ্বিঘাত সমীকরণই তুমি সলভ করো না কেন, সব দ্বিঘাত সমীকরণই তুমি এভাবে দুইটা করে ভ্যালু পাবা, দুইটা করে ভ্যালু পাবা। বুঝতে পারছো? সো এটাতে তো আমাদের কোনো সমস্যা নাই, এটা তো আমরা জানি, এটা ক্লাস 6-7 থেকে আমরা পড়ে আসছি। অ্যান্ড এগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা, ওকে, রিয়েল নাম্বার। সো এখানে বাস্তব পূর্ণ সংখ্যার সাথে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। সমস্যাটা হচ্ছে এই সমীকরণে। দেখো, এটাও কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, এখানে প্লাস হবে, ওকে, মাইনাস না প্লাস। সো এটাও একটা দ্বিঘাত সমীকরণ। তো এখানে অনটাকে ওই পারে নেওয়ার পর দেখতে পারতেছি যে এখানে স্কোয়ার যেহেতু আছে তাহলে অবশ্যই এখানে বর্গ হবে, রাইট? সো বর্গ হওয়ার পরে আমরা দ্বিঘাত সমীকরণের নিয়ম অনুযায়ী দুইটাই ভ্যালু পাচ্ছি, সেটাতে সমস্যা হচ্ছে না, মূল দুইটাই আসতেছে তো, রাইট? একটা হচ্ছে পজিটিভ রুট ওভার -1, আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভ রুট ওভার -1। তো মূল দুইটাই পাওয়া যাচ্ছে, কিন্তু পাওয়া তো যাচ্ছে একটা অন্যরকম মূল, মানে রুট ওভারের ভিতরে তোমার নেগেটিভ মান চলে আসতেছে। অ্যান্ড রুট ওভারের ভিতরে যখন কোনো নেগেটিভ ভ্যালু চলে আসে, সেটাকে তুমি কখনোই ডিফাইন করতে পারবা না, মানে সেটা হচ্ছে গিয়ে আনডিফাইন্ড হয়ে যায়, ওকে? যদি তুমি ক্যালকুলেটারে ইনপুট দাও, একটা রুট ওভারের ভিতরে মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা বসাও, তাহলে দেখবা ক্যালকুলেটার কি দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ এটা কোনো রিয়েল নাম্বারই না, এটা কোনো বাস্তব সংখ্যাই না। সো আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের পরে দুইটা মূল ঠিকই পাইছি, কিন্তু কোনো বাস্তব মূল পাই নাই। এটা কি, এটা কোনো বাস্তব মূল না, ওকে? সো তাই এটার আরেকটা নাম দেওয়া হয়েছে, বা এই সংখ্যাটা তো একটা নাম দিতে হবে, যেহেতু এটা কোনো আমাদের বাস্তব সংখ্যা না, তাই এই সংখ্যাটার নাম দেওয়া হয়েছে জটিল সংখ্যা, ওকে? অবাস্তব, ইমাজিনারি, কাল্পনিক একটা সংখ্যা ধরে নেওয়া হয়েছে যে এটা একটা সংখ্যা, তাই এটাকে ইমাজিনারি নাম্বার বলা হয়। অ্যান্ড ইমাজিনারি আই থেকেই হচ্ছে গিয়ে তোমার এই এই চিহ্নটা আসছে, মানে আই আসছে, বুঝছো? এই আই ধারায় হচ্ছে গিয়ে তোমার এই জটিল সংখ্যাটাকে প্রকাশ করা হয়। এই আয়ের ভ্যালুই হচ্ছে গিয়ে রুট ওভার -1। বুঝতে পারছো? এই আয়ের ভ্যালুটাই কি, রুট ওভার -1। তাহলে আই স্কোয়ারের ভ্যালুটা কি ভাই? আই স্কোয়ার করে দিলে তো তোমার জাস্ট -1টা থাকতেছে, রাইট? এই রুটটা উঠে যাচ্ছে। তো তুমি এখান থেকে কি পাই গেছো? আই স্কোয়ারের ভ্যালু পাই গেছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পরের পেজে যাব বা পরের স্লাইডে যাব। এখানে আমরা অনেকগুলো টপিক দেখতে পারতেছি। আমরা একটু আগে দেখে আসছি এই আয়ের উৎপত্তিটা কোত্থেকে হয়েছে, মানে এই আয়টা কোত্থেকে আসছে, জটিল সংখ্যাটা কিভাবে আসছে সেটা দেখছি। এখন আমরা দেখব যে এই জটিল সংখ্যা রিলেটেড কি কি জিনিসপাতি আমাদের এই চ্যাপ্টারে আছে। প্রথমেই তোমরা এখানে দেখতে পারতেছো যে যে আয়টা আমরা দেখে আসছি, সে আয়ের ঘাত সম্পর্কিত অনেক জিনিস আছে। মানে এই আয়ের উপরে একটু আগে আমরা একটা ঘাত বসাইছি বা পাওয়ার বসাইছি, রাইট? এখানে একটা কি পাওয়ার বসাইছি, বাট এখানে জাস্ট এই পাওয়ারই না, এই পাওয়ারই সীমাবদ্ধ নেই, তা থেকে আমরা অনেক ধরনের পাওয়ার দেখব, ঠিক আছে? এইসব ঘাত সম্পর্কিত জিনিসপাতি আমরা এখানে দেখব প্রথমে। এরপর আমরা এটা দেখার পর জটিল সংখ্যার যে বেসিক জিনিসপাতি আছে, জটিল সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো দেখবো। মডুলাস আর্গুমেন্ট, যেটা তোমরা জানো যে সব থেকে ইম্পর্টেন্ট বলা যায়, কজ এখান থেকে এমসিকিউ, ঠিক আছে, আসবেই আসবে বোর্ডে, এখান থেকে এমসিকিউ আসেই,
বোর্ডে না শুধু অ্যাডমিশনে ভরপুর আসে, প্রত্যেকটা ভার্সিটির এমসিকিউ আসে। এরপর আমরা দেখব বর্গমূল, ঘনমূল, চতুর্থমূল, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন এখানে ওমেগার যেই ব্যাপারগুলো আছে, এককের ঘনমূল বের করার পরে আমরা যেগুলো পাই সেগুলোও দেখবো, ঠিক আছে। এককের ঘনমূল বলতে এই যে এইটা, এটা কতটা ইম্পর্টেন্ট তোমরা জানো, এখানে 3টা মান পাওয়া যায়, এগুলো আমরা পরে দেখতেছি। পরে হচ্ছে জটিল সংখ্যা থেকে সমীকরণ নির্ণয়, ঠিক আছে, বা সঞ্চার পথের যে ব্যাপারগুলো আছে সেগুলোও দেখবো। সো এগুলো ছিল আমাদের ইনিশিয়াল কথাবার্তা, যেখানে আমরা কি পড়বো। এখন আমরা টাইপ 1-এ যাই, যেটা হচ্ছে আয়ের ঘাত সম্পর্কিত। একটু আগে আমরা আয়ের ঘাতগুলো দেখে আসছি, মানে আয় নিয়ে আয়ের ঘাতগুলো দেখে আসি নাই, মানে আয়ের ঘাত নিয়ে যে কিছু পড়তে হবে সেটা দেখে আসছি। অ্যান্ড বের করে আসছি যে আই ইকুয়াল √(-1) হয়, অ্যান্ড আই স্কোয়ার ইকুয়াল -1 হয়। এখানে কিন্তু আই স্কোয়ার ইকুয়াল -1 হয় সেটা দেখলাম। এখন দেখি আই কিউব ইকুয়াল কি হইতে পারে, মানে আই স্কোয়ার ইকুয়াল -1 হয়তো দেখছো। এখন যদি একটা মানে পাওয়ার একটু ইনক্রিজ করি, মানে পর্যায়ক্রমে বাড়াইতে থাকি, তাহলে কি হয় সেটা এখন দেখি। চলো, এখানে সাদা কালারটা নেই, আই গেস বেশি ভালো, এই কলমটা আমার ভালো লাগে বেশি। তো এখানে যদি আই কিউব নেই, তাহলে দেখো কি হয়। আই কিউব নিলে আই স্কোয়ার দিব অ্যান্ড একটা আই দিব। কোনো ভুল করছি আমি? করি নাই, কজ আলটিমেটলি এটা গুণ করলে তো আই কিউবই হচ্ছে, কারণ মানে গুণ থাকলে তো পাওয়ারগুলো হচ্ছে গিয়ে যোগ হয়, রাইট? যোগ হয়। সো এখানে আই স্কোয়ারের হচ্ছে গিয়ে ভ্যালুটা আমরা পাইছি কি -1, রাইট? -1। তো এই -1টা হচ্ছে গিয়ে যদি এখানে বসায় দিই, তাহলে কি হয়, -i হয় না অ্যান্সার, মানে আই কিউবের ভ্যালুটা কি হয়, -i হয়। তো এটা পাই গেলাম। এখন যদি আমরা i⁴ এর ভ্যালু বার করতে চাই, তাহলে কি হবে? সো দেখো মজার ব্যাপারটা, আসলে কলম মনে হয় ওটাই বেশি ভালো। সো এখানে আমরা i⁴ এর ভ্যালু বার করি, চলো। সো i⁴ এর ক্ষেত্রে আমরা একটু ভাগ করে নিব, মানে আলাদা করে নেব, পার্ট পার্ট করে নিব, সোজা হবে বুঝতে, বিকজ আমরা তো আই স্কোয়ারের ভ্যালু জানি। সো এখানে দেখো আই স্কোয়ারের ভ্যালু কি -1 না, আর আই স্কোয়ারের ভ্যালু -1। তো দুইটা মাইনাসে মাইনাসে মিলে কি হয়, একটা প্লাস হয়, মানে +1 হবে। সো i⁴ এর ভ্যালু কি হচ্ছে, +1। এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এখানে জাস্ট আমরা দেখছি i⁴ এর ভ্যালু 1 হচ্ছে, বাট জানো এখানে যদি i⁴ এর মানে i এর যে পাওয়ারটা 4 আছে, এই 4 এর যতগুলা গুণিতক আছে 1 2 3 4 5 6, যাই আমি গুণ করি না কেন এই 4 এর সাথে, গুণ করার পরে যেই পাওয়ারটা আসবে i এর উপরে, সেই পাওয়ারটা যত বড়ই হোক না কেন, আলটিমেটলি এটার অ্যান্সার হবে 1। খুব ইন্টারেস্টিং না? মানে তুমি হচ্ছে গিয়ে 4 উপরে আছে, অ্যান্ড এই 4 এর সাথে হচ্ছে গিয়ে ইচ্ছা মতো n, মানে যত পূর্ণ সংখ্যা পাচ্ছ, মানে আয়ের গুণিতক পর্যন্ত আর কি, আয়ের মানে সরি 4 এর গুণিতক পর্যন্ত আর কি, 4 এর গুণিতক যেগুলো আছে সেই গুণিতকগুলো এখানে বসায় দেওয়ার পরে কি তুমি একটা যে পাওয়ার পাচ্ছ, সেই পাওয়ারটা হচ্ছে গিয়ে গুণিতকের মনে হয় ঋষিকার হবে, আমি একটু ভুলে গেছি, একটা কনফিউশনে আসছে, গণিতকের ঋষিকার হবে। এটা নিয়ে আবার কেউ ভুল ধরো না, আবার অনেকেই তো ভুল ধরে আজকাল 26 ঘন্টার অনশোর ক্লাসের পর থেকে, আমিও ধরছি। সো এখানে হচ্ছে i⁴ এখানে যত যাই বসাও না কেন, আলটিমেটলি এটার ভ্যালু কি আসবে, 1 আসবে। ওকে, বুঝতে পারছো? এটুকু তো বুঝতে পারছো যে i⁴ n এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 হবে i⁴ এর মতোই, ঠিক আছে, 4 এর গণিত অনুযায়ী। এখন যদি আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি, যে i⁴ n যেটা আছে, 4n এর সাথে পাওয়ারে আরেকটা 1 যদি যোগ করি, গুণ কিন্তু না, যোগ করতেছি, তাহলে কি হবে? এখন জানো তোমরা যে পাওয়ার যদি গুণ আকারে থাকে, সরি পাওয়ার যদি যোগ আকারে থাকে, তাহলে আমরা সেটাকে আলাদা করে, পাওয়ারগুলোকে আলাদা করে গুণ আকারে লিখতে পারি এইভাবে, রাইট? এগুলো তো ছোট মানুষের পড়ালেখা, দেখানোর কিছু নাই। সো এখানে দেখো i⁴n এর ভ্যালু যে 1 হয়, এটা একটু আগে তোমার দেখায় আসছি। সো এখানে তো আর নতুন করে বলতে হবে না। তো আলটিমেটলি অ্যান্সারটা কি হয়, আই হয়, মানে উপরে পাওয়ার 1 থাকে, জাস্ট 1 থাকে। এরপরে দেখো এখানে যদি আমরা i⁴n প্লাস 2 নিতাম, তাহলেও ব্যাপারটা অনেকটা সেমই হইতো। এখানে কি থাকতো, 2n, সরি 2, সো 2 থাকতো, রাইট? i⁴n এর ভ্যালু তো 1ই, সো i⁴ এর উপর 1 থাকলে আই স্কোয়ার থাকতো জাস্ট, আর এখানে i⁴1 থাকতো। মানে পাওয়ার দেখতেছো কি থাকতেছে আলটিমেটলি, মানে এখানে 4n এর সাথে যারা যোগ আকারে থাকতেছে, লাস্টে অ্যান্সারে আমাদের পাওয়ারটা ওইটাই থাকতেছে, কিন্তু দেখো এই যে ওইটাই কিন্তু পাওয়ার থাকতেছে, ওইটাই কিন্তু পাওয়ার থাকতেছে অ্যান্সারে। সো এটা কিন্তু একটা সিকোয়েন্স হিসেবে হচ্ছে। তো তুমি হচ্ছে গিয়ে এটা অলওয়েজ মনে রাখবা যে i⁴n প্লাস যাই থাকুক না কেন, যেই জিনিসটাই থাকুক না কেন, আলটিমেটলি তুমি যদি এই পুরা যে পাওয়ারটা আছে, এই পুরা পাওয়ারটাকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো, ঠিক আছে, উপরে যেই পাওয়ারই থাকুক না কেন, 4 দ্বারা ভাগ করার পরে যেই ভাগশেষটা থাকবে, ঠিক আছে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, যেই ভাগশেষটাই থাকুক না কেন, সেটাই হচ্ছে কি আমাদের পাওয়ার হিসেবে
আই এর উপরে বসবে, এখানে বসবে। সো এখানে কাহিনীটা যেন কি হয়েছিল, আই টু দি পাওয়ার 4n প্লাস 1 ছিল না, এই আই টু দি পাওয়ার 4n প্লাস 1, এখানে 4n প্লাস 1 সমান সমান 9 ছিল, বুঝতে পারছো? 9 ছিল, এই জন্যে এই 9কে, সরি এটা কেমন অন হয়ে গেছে, এই 9কে যখন 4 দ্বারা ভাগ করা হয়েছে তখন হচ্ছে গিয়ে আমাদের 1 থাকছে ভাগশেষ হিসেবে, কারণ 4 দুগুণে 8, ভাগশেষ 1 থাকে, সেই একটাই এখানে পাওয়ার হিসেবে বসছে, বুঝছো? তাহলে এই 4n প্লাস 1টায় পুরো পাওয়ারটাকে আমরা 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 1 পাইছি দেখেই আর উপর অন বসছে। সেম ভাবে এখানেও, এখানে 10 ছিল, 4 দ্বারা ভাগ করার পরে ভাগশেষ 2 হয়েছে, এন্ড দেন হচ্ছে গিয়ে এখানে কি হয়েছে, আই স্কোয়ার বসছে বা 2 বসছে। জাস্ট এখানে যে 10 বা 9 ছিল এমন না, এখানে যেটাই থাকুক না কেন, এখানে যেটাই থাকুক না কেন এন হিসেবে, আলটিমেটলি যদি ভাগ করার পরে যে ভাগশেষটা পাচ্ছ না, সেই ভাগশেষটাই এখানে অ্যান্সার হিসেবে বসবে। অ্যান্ড এগুলো তোমার ফিউচারে ভবিষ্যতে আরো কাজে লাগবে, আমরা পরবর্তীতে দেখবো। আপাতত দেখি জাস্ট এগুলো ছোট ছোট পাওয়ার না থেকে যদি এরকম বড় বড় পাওয়ার থাকে তাহলে তুমি কিভাবে সলভ করবা। সো প্রথমে হচ্ছে গিয়ে আমরা কোনটা দিয়ে শুরু করব, চলো এটা দিয়ে শুরু করি। সো এটা দিয়ে শুরু করি, এখানে দেখতেছি যে ভিন্নভাবে আছে, অর্থাৎ ইনভার্স ওয়েতে আছে। সো ইনভার্সে যদি থাকে তাহলে তুমি কি করবা, ইনভার্সে থাকলে আমরা ছোটবেলায় যা করতাম সেটাই করব, এভাবে ভাগ আকারে নিয়ে আসবো। সো এখন জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। এখন জানো কি করবা তুমি, এখন এটা 4 দ্বারা ভাগ করবা, 4 12 48 হয়, তাহলে জাস্ট অ্যান্সারে আই টু দি পাওয়ার 1ই থেকে যাবে, বুঝতে পারছো? দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে আই ইনভার্স। আই ইনভার্সটাই কি তোমার এখানে অ্যান্সার। এখন দেখো এটা জাস্ট ছোট ছোট 4 দ্বারা ইজিলি ভাগ করা যায়, বাট 4000 বা 41,232, এটা কি তুমি মুখে মুখে হচ্ছে গিয়ে ভাগ করতে পারবা? এক্সামে যখন জাস্ট একটু টাইম থাকবে তখন ওই একটু টাইমে কি এটা করতে পারবা? পারবা না, অবশ্যই। এখানে 4000 বা 10,000 বা 20,000 যেই সংখ্যায় দেখ না কেন, তুমি ক্যালকুলেটরে বসায় বের করতে গেলেও এটা টাইম লেগে যাবে চাপতে চাপতে। সো তুমি এখানে 4-এ যদি ভাগশেষ বের করতে চাও তাহলে একটা কাজ করবা, সেটা হচ্ছে গিয়ে এখানে এই বড় সংখ্যাটা লাস্টের যে 2টা ডিজিট আছে না, সেই লাস্টের 2টা ডিজিটকে জাস্ট 4 দ্বারা ভাগ করে দিবা। এই লাস্টের যে 2টা ডিজিট আছে না, এটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকবে, সেই ভাগশেষের যে ভাগশেষটা হবে, সেই ভাগশেষটাই হচ্ছে গিয়ে তোমার আয়ের পাওয়ার হিসেবে বসবে, আয়ের মাথায় বসবে, বুঝতে পারছো? সো এখানে 13কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয়, 3 4 12, মানে 1 থাকে ভাগশেষ হিসেবে, 13 থেকে 12 বাদ দিলে। সো ওইটাই আয়ের মাথায় বসবে, বুঝছো? এই পাওয়ার হিসেবে বসবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। এখানে দেখো কি হচ্ছে, এখানে তুমি কি জানো, 4 10 40, 4 9 36, 4 8 32, রাইট? 4 8-এ যদি 32 হয় তাহলে কোনো ভাগশেষই থাকতেছে না। ভাগশেষ যদি নাই থাকে তাহলে কি ধরবো আমরা, 0। সো ভাগশেষ যদি 0 হয় তাহলে ওইটাও আয়ের মাথায় বসায় দিবা। সো 0 যদি কোনো কিছুর পাওয়ার হয় সেটার তো অ্যান্সার 1ই হয়, এটা আমার আশা করি বোঝায় দেওয়ার কিছু নাই। তো এভাবে বুঝতে পারলা যে আয়ের পাওয়ার যাই হোক না কেন, তুমি সেটাকে সিম্পলিফাই করে কিভাবে অ্যান্সারটা বের করবা সেটা তোমাকে আমি এখানে দেখাই দিলাম। অ্যান্ড এটা তোমাকে এমসিকিউ সলভের ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে, অ্যাডমিশনেও একাডেমিক্সেও। এই যে এখানে আই টু দি পাওয়ার 49 আছে, এটাকে আমার দেখাই দিতে হবে, এখানে 4 12 48 হয়, মানে 1 থাকে, আই টু দি পাওয়ার 1, এটাই হচ্ছে অ্যান্সার। সো আই হচ্ছে অ্যান্সার, এখানে কোনটায়, বি। তো এরপরে দেখো, এরকম যদি কোনো একটা ফরম্যাটে থাকে যেখানে দেখতেছো যে √(-1) এর সাথে, বা এটাকে তো আমরা আই বলতে পারি, একটু আগে শিখে আসছি যে √(-1)ই হচ্ছে গিয়ে আয়ের ভ্যালু। সো এটাকে যদি আমরা আই বলি, এইরকম ফরম্যাটে যেখানে আয়ের মানের সাথে কোনো একটা জটিল সংখ্যা গুণ অবস্থায় আছে, যেখানে হচ্ছে গিয়ে √এর ভিতরে মাইনাস, এটাই তো জটিল সংখ্যা হয়। সো এটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে তুমি ওই ফরম্যাটটাকে সিম্পলিফাই করবা, ওইখান থেকে আইটা বের করবা, মানে এই √-3 থেকে তোমার আইটা বের করতে হবে, বা √-1 বের করতে হবে। দেখাচ্ছি আমি কিভাবে বের করবা। এখানে -3 এর জায়গায় আরো অন্য কিছু থাকতে পারো, -5 থাকতে পারতো, -16 থাকতে পারতো, যেটাই থাকুক না কেন সেখান থেকে তোমার এই √-1টা বের করে আনতে হবে। এটাই মানে মাথায় রাখবো অলওয়েজ, পুরা ম্যাথ আর মাথায় রাখতে পারবে না। সো এখানে দেখো √-3 ইন্টু, সরি এটা গ্লিচ হচ্ছে, বাট এখানে একটু পরে আবার চলে আসবে জিনিসটা, এটা একটা প্রবলেম, বুঝছো, বোর্ডের, আমি জানি না এটা কীভাবে ঠিক করতে হয়। সো এটা যদি হয় তাহলে এখান থেকে দেখো ভিতরে কিন্তু -1 গুণ আকারে আছে 3-এর সাথে, রাইট? সো তুমি ওটাকে কি করতে পারো, ওটাকে বের করতে পারো কিভাবে, এই যে √-1 অ্যান্ড দেন √3 অ্যান্ড দেন √-1, এই যে এখান থেকে ছড়ে যাচ্ছে বাট একটু পরে চলে আসবে, একটু প্লিজ এটা কনসিডার করো। সো এখানে দেখো √-1 এটাকেও বাইরে নিয়ে আসছো, ওকে, অ্যান্ড এটা আগে থেকেই বাইরে ছিল। সো এটা আই, এটাও আই। সো দুইটা আই যখন গুণ হয় তখন কি হয়, আই স্কোয়ার হয়। অ্যান্ড আগে থেকে এখানে √3 তো আমাদের ছিল, যেখানে আমরা এটা নেগেটিভ মাইনাসটা সরায় নিছি।
সো এখন কি হবে, এখন হচ্ছে গিয়ে তোমার এই আই স্কোয়ারের ভ্যালু কি -1, সো -√3 হচ্ছে গিয়ে কি তোমার এখানে অ্যান্সার। এখানে কোনটায় হচ্ছে গিয়ে -√3 আছে দেখো, কোনটায় আছে, এই যে সি নাম্বারটায়। সো এটা হচ্ছে অ্যান্সার। সো এখানে যেই সংখ্যাটাই থাকতো না কেন, এখানে 3 এর জায়গায় অন্য কিছু থাকতে পারতো না, পারতো 6, 7, 8, 9 যা ইচ্ছা থাকতে পারতো, সেটাকে তুমি হচ্ছে ভিতরে রেখে জাস্ট এই √-1টাকে বাইরে এনে এটার সাথে এটা গুণ করে দিলেই আই স্কোয়ার পাই যেতা। আই স্কোয়ারকে প্রডিউস করার পর তুমি এখানে মাইনাসটা পেয়ে যেতা, অ্যান্ড দেন এটাই হতো তোমার কি অ্যান্সার। সো এটা বুঝছো আশা করি। এখন দেখো আমরা একটু আগে দেখে আসছি i⁴n + 2, এইটার হচ্ছে গিয়ে আমরা কিভাবে ভার করব আর কি মানটা, বা আয়ের যদি হচ্ছে গিয়ে তোমার বর্গ করি, বর্গ করার পরে বা পাওয়ার যদি যেটা থাকে সেটা করার পরে আমাদের কি অবশিষ্ট থাকবে সেটা আমরা ভাগশেষ বের করে দেখছি। ভাগশেষ বের করার পরে দেখি যে এটা 2ই অলওয়েজ হচ্ছে অ্যান্সার হয়, মানে এখানে ফোরেনের সাথে যেটা হচ্ছে গিয়ে যোগ আকারে থাকে সেটা অ্যান্সার হয়। বাট যদি বিয়োগ আকারে থাকে তখন কি হবে? ফর এক্সাম্পল এখানে 4n-2, এক্সাম্পল না, এখানে তো এক্সাম্পল দেওয়াই আছে। সো 4n-2 আছে, রাইট? 4n-2 থাকলে এখানে বিয়োগ আকারে আছে, আর আগেরটাই ছিল যোগ আকারে। সো আমরা যোগ আকারের ক্ষেত্রে দেখছি যোগ আকারে থাকলে আলাদা করে গুণ আকারে লিখতে পারি, রাইট? আহা, সরি ফর দ্যাট, এটা একটু পরে চলে আসবে। সো এটা ওকে, এটা লিখতে পারি। এখন যদি আমাদের বিয়োগ আকারে থাকে তাহলে কি, তাহলে হচ্ছে গিয়ে বুঝতেই পারছো ভাগ আকারে লিখতে পারি। সো i⁴n / এটা লিখতে পারি, রাইট? লিখতে তো কোনো মানা নাই। এই যে এখানে কিন্তু n আছে, একটু পরে দেখবো আবার চলে আসছে, এত মেজাজ খারাপ হয়। এমনি কমপ্লেক্স জিনিসপাতি কমপ্লেক্স না পড়াচ্ছি, তার উপরে আবার বোর্ডের কমপ্লেক্সিটি, মানে জীবনটাই কমপ্লেক্স, বুঝতে পারছো? সো এখানে দেখো i⁴ এর ভ্যালু, 4n এর ভ্যালু তো তুমি দেখো আইসা বসছে, 4n এর ভ্যালু তো তুমি জানোই যে এটা 1, আর নিচে i² আছে সেটা হচ্ছে গিয়ে -1, তাহলে অ্যান্সার আলটিমেটলি কি হচ্ছে -1, -1, যেটা হচ্ছে আমাদের ডি নাম্বার। ওকে, সো এটা শেষ হলো। এরপর দেখো i⁴n + 3, এই যে আমি বলছিলাম ফোরেনের সাথে যেটাই যোগাকার থাকবে ওটাই হচ্ছে কি তোমার এই বড় পাওয়ারটা যাই থাকুক না কেন সেটাকে ভাগ করে যে ভাগশেষটা পাওয়া যায় সেটাই, অ্যান্ড সেটাই হচ্ছে কি আয়ের মাথায় বসে, অ্যান্ড ওটাই অ্যান্সার হয়। i³ অ্যান্সার কি আমরা দেখে আসছিলাম যে i² × i, সো i² এর ভ্যালু মাইনাস, দ্যাটস ওয়াই -i হচ্ছে এখানে অ্যান্সার। এভাবে তাড়াতাড়ি করে ফেলতে হবে। এখন এটা দেখো, এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবে যে ভাই একটু আগে কি শিখলাম, ইজি ইজি ম্যাথ, জাস্ট এটা এভাবে এভাবে ছিল, বাট এখন তো দেখতেছি এরকম। তো সবসময় তো তোমার ইজি থাকবে না, মানে ইজি, এটা ইজি, সব থেকে ইজি, বাট জিনিসটা একটু অন্যভাবে দিছে দেখে মনে হয় কঠিন। বাট তুমি কি করবা, তুমি হচ্ছে জিনিসটাকে সিম্পলিফাই করবা, মানে সিম্পলিফিকেশনের উপরে কথা নাই ম্যাথের ক্ষেত্রে, যত বেশি ইজি ওয়েতে তুমি আনতে পারো তত লাভ। সেখানে ইনভার্সে দেওয়া আছে, তুমি সোজাভাবে এটাকে কি করবা, 1/i - i / 2/i + i, এভাবে লিখলে। এখন মনে মনে লসাগু করে এই জিনিসটাকে করে দাও। লসাগু করলে দেখবা i - i², সরি ভুল করে ফেলছে, এখানে তো i লসাগু নিলে 1ই হবে, কমন নিলে আর কি, -i²। দেখো নিচে এখানেও i আছে, এখানেও i আছে, তো আলটিমেটলি কিন্তু দুইটাই কাটাকাটি করে দেওয়া যায় লসাগু করলে। আমি ডিরেক্ট করে ফেললাম, বুঝতে পারছো? তোমরা এখন ইন্টারে পড়ো, এগুলো যদি বইলা দিতে হয় তাহলে তো হয় না। 2 + i² হচ্ছে, ওকে। সো এখানে i² এর ভ্যালু কি -1, সো -1 আর 1 - -1 কি হয়, 2 হয়। আর নিচে কি আছে, 2 - 1, তাহলে এটা কি হচ্ছে, 2 হচ্ছে। সো 2 এখানে কত নম্বরে আছে, 4 নম্বরে আছে, অ্যান্সার কি 4 নাম্বার। এরপর দেখো এটাকেও কিন্তু সিম্পলিফাই করলেই হয়ে যাচ্ছে, আগেরটাই কিন্তু মানে আগের মতোই তোমার হচ্ছে এরকম লসাগু করে যদি একটু সিম্পল ওয়েতে এনে দেন এটা সলভ করতে হবে। সো এটা আশা করি সলভ করতে পারবা। এখানে মান চাইছে আর নতি চাইছে, নতিটা মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেলটা চাইছে। এখন অ্যাঙ্গেলটাও তুমি সিম্পলিফাই করে বের করতে পারবা, আমি এটা পরে দেখাচ্ছি, বিকজ এটা মডুলাস এন্ড আর্গুমেন্টের একটা পার্ট, ওইখান থেকে এটা মিক্স করে একটা ম্যাথ দিচ্ছে, বুঝতে পারছো? ভয় পাওয়ার কিছু নাই, তুমি হচ্ছে আর্গুমেন্ট কেমনে বার করবো আমি সামনে দেখাচ্ছি, তুমি আপাতত তোমার যেটা কাজ থাকলো এটা নিজে নিজে করবা, ওকে? জাস্ট আমার মতো সিম্পলিফাই করে ফেলবা, এটা এখানে ভয় পাওয়ার কিছু নাই। এখন দেখো আমরা হচ্ছে কি মানে আয়ের উপরে পাওয়ার বা আয়ের ঘাতের যেগুলো মানে সমস্যা ছিল সেগুলো মোটামুটি সবগুলো দেখার চেষ্টা করছি। বাট সব থেকে ভয় তোমরা যেটা পাও সেটা হচ্ছে গিয়ে যদি ধারা হিসেবে থাকে, মানে অনেক বড় একটা ধারা আছে অ্যান্ড দেখে ঘাবড়ায় যাও যে এত বড় কেমনে সলভ করবো। বাট ধারা তো অনেকটা মানে সিম্পলিফাই করার এটারও নিয়ম আছে, সেটা তো তোমার জানতে হবে। সো একটা সমান্তর ধারা থাকলে সেখান থেকে কিভাবে পদ সংখ্যা বের করে আনতে হয় সেটা তো তুমি ক্লাস 8-এ যখন জিএসসি দিতে গেছিলা তখনই পড়ছিলা,
বা 6-7 মনে হয়, তখনও পড়া যায়, এটাই মনে সম্ভব থাকে। যাই হোক, সেটা ব্যাপার না, আমরা এখানে লিখে দিচ্ছি আগে যে সমান্তর ধারার যে পদ সংখ্যা আছে সেটা কিভাবে বের করতে হয়। পদ সংখ্যা ইকুয়াল শেষ পদ মাইনাস আদি পদ, মানে ওই ধারাটার শেষ পদ থেকে আদি পদ তুমি যদি বাদ দাও, অ্যান্ড বাদ দিয়ে সাধারণ যে অন্তর আছে ডি সেটা দ্বারা ভাগ করে এখানে +1 দাও, তাহলে তুমি এখানে পদ সংখ্যাটা পেয়ে যাচ্ছ। ওকে, সো এখানে এটা না বোঝার কিচ্ছু আমি দেখছি না, এটা বোঝার মতো একটা জিনিস। পদ সংখ্যা বের করার পরে কি করবা সেটা আমি বলতেছি আগে, মানে আগে এটা সূত্রটা লিখে নিলাম, সূত্র লেখার তো অন্যায় না। এখন কথা হইছে যে এখানে দেখতে পারতেছো i প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস i⁴, এটা একটা ধারা আছে, এই ধারাটার যোগফল 0 দিয়েছে। তুমি মনে মনে ভাবতেছো এটা 0 কেমনে হইলো, বাট আলটিমেটলি সলভ করে দেখা যাবে যে 0ই হয়েছে। দেখো এখানে যদি আমি দেখাই i প্লাস আই স্কোয়ারের ভ্যালু কি -1 না, তো -1 প্লাস আই কিউবের কি শিখে আসছিলাম, মাইনাস আই প্লাস i⁴ এর 1 শিখে আসছিলাম। তো আলটিমেটলি i মাইনাস আই -1 প্লাস 1 মানে 0ই হচ্ছে, সলভ করলে দেখতে পারতেছো। বাট এখন ভাবতেছো যে 0 কেন হইলো, ভাই শুধু এটার জন্য না, আয়ের উপর পাওয়ার থেকে, যদি আয়ের উপর পাওয়ার থাকে পরপর 4টা ক্রমিক সংখ্যা আয়ের উপর পাওয়ার হিসেবে থাকে, তাহলে ওই 4টা ক্রমিক সংখ্যা পাওয়ার হিসেবে থাকার কারণে যতগুলো আয় আছে না 4টা, সেগুলো হচ্ছে কি তোমার যোগ করলে 0 হবে। আলটিমেটলি ওই ধারাটার সমষ্টি 0, বুঝতে পারছো সহজ কথা। সো এখানে যে তোমার 4টা পরপর ক্রমিক সংখ্যা আছে সেটা আমার বইলা দেওয়ার কিছু না, এখানে 1 হিসেবে আছে একটা, এন্ড 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এই 4টা কি ক্রমিক সংখ্যা না, এটা তো বোঝানোর কিছু নাই। এখানেও ক্রমিক সংখ্যা আছে, যেমন 2, 3, 4, 5 এগুলো ক্রমিক সংখ্যা, এন্ড এরপরে এখানে 22, 21, 19, 18, 17 এই সবগুলো ক্রমিক সংখ্যা। সো পরপর 4টা ক্রমিক সংখ্যা যদি আয়ের উপরে পাওয়ার হিসেবে থাকে, তাহলে সেগুলোর যোগফল হচ্ছে গিয়ে তোমার 0 হবে। এখন সেটা যত বড় সংখ্যাই হোক না কেন 0 হবে। সো এটা তোমার ম্যাথকে সিম্পলিফাই করার জন্য আরো হেল্প করবে কিভাবে, যখন দেখবা তোমার 200টা পদ সংখ্যা আছে, 200টা পদ সংখ্যা আছে, এটাকে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে কত হবে, বলো কত হবে? 4 দ্বারা ভাগ করলে হচ্ছে কি আসলে তো কত হবে 50, হ্যাঁ সরি 50 হবে, হ্যাঁ 4 5 করি না, সো 50 হইতেছে। সো 50টা তোমার কি আছে, 50টা আছে তোমার গ্রুপ, 4 জনের গ্রুপ, মানে 4টা পদের গ্রুপ। এই 4টা পদের 50টা গ্রুপ তোমার এখানে আছে, যেগুলো ক্রমিক সংখ্যা হিসেবে আছে 1 2 3 4, দেন 5 6 7 8 9 10 11 12 13, এভাবে তোমার 4টা করে করে 50টা ক্রমিক সংখ্যা পাওয়ার হিসেবে থেকে আয়ের গ্রুপ আছে, যেগুলোর আলটিমেট ভ্যালু 0। ঠিক আছে, এই যেমন এই পুরাটার আলটিমেট ভ্যালু কত 0, সেরকম এখানে তুমি 4 দ্বারা ভাগ করার পরে যতগুলা পাইতেছো গ্রুপিং এরকম সবগুলারই কি যোগফল 0 হবে। সো এটা তোমার ম্যাথকে কতটা ইজি করতেছে দেখতেছো। যদি 200টা পদ থাকে তুমি জানো, এন্ড সেগুলোর যদি পাওয়ার ক্রমিক হিসাবে থাকে, পূর্ণ মানে ক্রমিক সংখ্যা হিসাবে থাকে, তাহলে কিন্তু তোমার হচ্ছে কি আলটিমেটলি সমষ্টি 0 হবে, এখানে বাইর করার কিছু নাই। এখন দেখো আমরা এই ম্যাথটা যদি সলভ করতে চাই তাহলে কি করব, এখানে আমরা পদ সংখ্যা বের করবো, এত কষ্ট করে একটা সূত্র শিখছি। শেষ পদটা কি আছে এখানে 22, প্রথম পদটা কি আছে এখানে 1, এন্ড সাধারণ অন্তরটা কি আছে এখানে 1, 2 থেকে 1 বাদ দিলে এন্ড এখানে 1 যোগ করবা, আলটিমেটলি দেখতেছো এখানে 21 + 1 22 হচ্ছে, মানে পদ সংখ্যা 22টা। সো 22টা যদি 4 দ্বারা ভাগ করো কি হয়, 4 5 করি, হাতে থেকে 2, মানে ভাগশেষ 2। কিন্তু এই ভাগশেষ কিন্তু ওই ভাগশেষের মতো না যে 2 হচ্ছে কি আনসার, এই কাজ আবার করো না ভাই, যে সমষ্টি 2 কস ভাগ করার পরে ভাগশেষ 2 ছিল, এটা কিন্তু ওটার সাথে সম্পর্কিত না, একটু আগে যা শিখছে এটা হচ্ছে ডিফারেন্ট। এই 2 যেই ভাগশেষ থাকবে 4 দ্বারা ভাগ করার পরে যে 2 ভাগশেষ থাকবে, এটা হচ্ছে গিয়ে তোমার পদ সংখ্যা, মানে আরো 2টা পদ বাকি আছে, এন্ড এই 2টাও ক্রমিকই, মানে এই 2টার যে পাওয়ার আছে একটার পর আরেকটা সংখ্যা। ঠিক আছে, সো এখানে তুমি যদি এটা বের করতে চাও তাহলে দেখো i + i স্কোয়ার, ওকে এই 2টাকে রাখবা, প্রথম 2টাকে রেখে দিবা, এরপরের সবগুলো তো এইভাবে 4টা করে ছিল, রাইট 4 5 করি 5টা গ্রুপিং ছিল, এই 5টা গ্রুপিং যে ছিল, এই যে 4টা পদের 5টা গ্রুপিং, এদের কি ভ্যালু 0 না, এদের সমষ্টি 0 না যোগফলটা। সো এদের যে যোগফলটা 0 হয়, তাহলে এরপরে সবগুলাই তো 0, মানে খালি i আর i স্কোয়ারটা থাকবে। সো এই 2টা পদ তোমার বাকি ছিল,
তুমি চাইলে কিন্তু এই দুটাকে বাদ দিয়ে লাস্ট দুটাকেও রাখতে পারতা না? পারতা, কেউ আটকাইতো না। কিন্তু তোমার ওইখানে এটাকে আরো সিম্পলিফাই করতে হইতো। কি দরকার ভাই এত কষ্ট করার, যেখানে তুমি এখানে আই আর আই স্কোয়ারের ভ্যালু জানোই। আই তো আই, আর আই স্কোয়ারের কি আই স্কোয়ারের, ও সরি, এখানে আই প্লাস আই স্কোয়ার রাখছো। হ্যাঁ হ্যাঁ, আই প্লাস আই স্কোয়ার রাখছো তো, ঠিক আছে। তাহলে আই -1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সো এটা বেশি ইজি হচ্ছে। এভাবে তুমি প্রত্যেক ক্ষেত্রেই প্রথম যেই দুইটা আছে বা প্রথম যেগুলো আছে সেগুলোকে রেখে বাকি সবগুলোকে 0 করে দিবা। ভাগশেষ পাওয়ার পরে 3 হোক 5 হোক 7 হোক, যেই ভাগশেষই পাও না কেন, সেই সংখ্যাটা অনুযায়ী প্রথম যে ক্রমিক সংখ্যাগুলো থাকবে সেগুলোর পাওয়ার অনুযায়ী ওই আইগুলা ওই পদগুলো রেখে দিবা, বাকিগুলা 0। ওকে, সো লেটস গো হিয়ার। এখানে দেখো প্রথমে তোমাদের বোকা বানানোর জন্য কি করে দিছে, 2 বসায় টসায় এখানে মানে মাথা হ্যাং করার ট্রাই করছে। বাট এগুলো কারা কারা কনফিউজড হবে? যারা পড়ালেখা করে নাই ঠিক মতো তারা, রাইট? বিকজ এখানে আই স্কোয়ার আছে, ওইদিকে জাস্ট 2টা নিলে -1 হচ্ছে, তাহলে আই স্কোয়ারের ভ্যালু এখানে -1 দেওয়াই আছে, বোকা বানানোর কিছু নাই। তো এখানেও একটা ক্রমিক দেখতে পারতেছো, ক্রম দেখতে পারতেছো, সমষ্টি বের করতে হবে। সেম ওয়েতে তুমি কি বার করবা, একটু আগে শিখায় আসছি যে শেষ পদ মাইনাস আদিপদ কত এখানে 1 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 1ই প্লাস 1, তাহলে আলটিমেটলি এখানেও 23 হচ্ছে। এটা যদি 4 দেওয়া ভাগ করো, এখানে কত থাকবে পদ সংখ্যা 3, মানে জাস্ট এখানে একটা বাড়তেছে আগের থেকে। সো একটা বাড়তেছে, তাহলে এখানে কি হবে, আগে ছিল তোমার আই প্লাস আই স্কোয়ার, একটু আগে করে আসছে, তাহলে এখানে আই কিউব পর্যন্ত আসবে, রাইট? সো এখানে আই প্লাস আই স্কোয়ারের ভ্যালু কত, -1, সো -1 প্লাস আই কিউবের ভ্যালু কত, -i। সো এই আই আর -i কাটা যাচ্ছে, আর এখানে থাকতেছে -1, যেটা হচ্ছে গিয়ে তোমার কি অ্যান্সার। সো এভাবে তোমার স্যার অ্যান্সারগুলো বের করতে হবে, বুঝতে পারছো স্যার? অ্যান্ড দেন আমাদের আরেকটা ক্রমিক সমষ্টি দেখতেছি, মানে সমান্তর ধারা আর কি। সো এই ধারাগুলো তোমার কিভাবে করতে হয় আমি দেখাই দিলাম, দুইটা ম্যাথ। এগুলো যদি দেখায় দিই তাহলে ভিডিওটা লেন্দি হইতে থাকবে, তাও আমি একদম শর্টকাটে দেখাই দিচ্ছি। 39 আছে, তো 39 থেকে তুমি এই দেখতেছো এখানে বারবার একই হচ্ছে, তার মানে 39টাই থাকবে আলটিমেটলি। 39কে 4 দ্বারা ভাগ করো, 4 নং 36, এখানেও তোমার কি 3টাই থাকতেছে। 3টা যদি এখানেও থাকে তাহলে এখানেও অ্যান্সার কি হবে, -1ই হবে আগেরটার মতো। তো এগুলোর জন্য সবটা করতে হয় না ভাই, প্র্যাকটিস করতে করতে এরকম ইজি হয়ে যাবে, মানে তখন আর মানে পুরোটা করতে হবে না, বুঝতে পারছো? সো এটা এখানে আছে, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি সব করে দিব না। এটা কি ভাই, এটা কি, এটা কে দিছে? মানে এটা সলভ করার কি আছে? এই যে এই 4টা পরপর ক্রমিক সংখ্যা, মানে এই যে ক্রমিক পাওয়ার, সো এদের 0, এতবার শিখাই দিয়ে আসলাম, এদের 0। সো জাস্ট এটা পড়ে থাকবে, এটাকে কি লেখা যায়, i⁴ ইন্টু আই, রাইট? সো i⁴ এর ভ্যালু কি 1, তাহলে এখানে আইটা জাস্ট পড়ে থাকবে, একা একা পড়ে থাকবে। একা একা পড়ে থাকলে অ্যান্সারটাও একা 4 নাম্বার হয়ে গেছে। এন্ড দেন আমাদের টাইপ 2, যেটা হচ্ছে আমাদের বেসিক পার্ট। সো এখানে মূলত আমরা জটিল সংখ্যা নিয়ে আরো বিশদ আলোচনা করব। আসলে জটিল সংখ্যাটা দেখতে কেমন হয়, এটা কিভাবে প্রকাশ করা হয়, সেটাই আমরা এখানে দেখতে পারতেছি। সো একটা জটিল সংখ্যাকে মেনলি জেড দ্বারা প্রকাশ করা হয়, বুঝতে পারছো? z ইকুয়াল a প্লাস আইবি। সো একটা জটিল সংখ্যার সব সময় মনে রাখবা, একটা জটিল জিনিসের সব সময় দুইটা পার্ট থাকে, একটা বাস্তব একটা কাল্পনিক। হোক তোমার নিজের জীবনের জটিলতা, হোক অন্যের জীবনের জটিলতা, বা এই দুনিয়ার জটিলতা, বা এই ম্যাথের জটিলতা, সেখানে একটা বাস্তব অংশ আছে, একটা কাল্পনিক অংশ আছে। সো মেনলি এই যে ইমাজিনারি যে পার্টটা আছে, এই ইমাজিনারি যে ইয়াটা আছে, মানে আই আছে, এই আয়ের জন্য হচ্ছে কি পুরোটা একটা জটিল অংশ হয়ে গেছে, বুঝতে পারছো? মানে আয়ের সাথে যেই থাকবে সে একটা কাল্পনিক অংশ হয়ে যাবে, সে একটা ইমাজিনারি সামথিং, ইমাজিনারি কিছু একটা হয়ে যাবে, বুঝতে পারছো? মানে আইটাই হচ্ছে সবকিছু ঝামেলা, এর জন্য আমাদের জটিল সংখ্যা নিয়ে এত কিছু করতে হচ্ছে। সো ও এই বি এর সাথে থেকে বি কে নষ্ট করে দিছে, বি একটা কাল্পনিক জিনিস হয়ে গেছে। একসময় সে কনস্ট্যান্ট ছিল, রাইট? 1 2 3 4 5 এগুলোর মতো কিছু একটা ছিল, বাট এখন তার এই সেই বাস্তব সংখ্যা আর বলা হয় না, সে তাকে এই বাস্তব পার্টে রাখাই হয় নাই, কাল্পনিক পার্টে রাখা হয়েছে। এগুলো নিয়ে না কেচাল পারি, এগুলো বেসিক জিনিসপাতি। আমরা দেখি যে এখানে বলা হয়েছে যে a প্লাস আইবি ইকুয়াল যদি এক্স প্লাস আই ওয়াই হয়, মানে দুইটা জটিল সংখ্যা যদি সমান হয়, এই দুইটা জটিল সংখ্যা না, এটা ধরো z1 আর এটা হচ্ছে গিয়ে z2। সো এই দুইটা জটিল সংখ্যা যদি পরপর সমান হয়, তো তাদের যে বাস্তব পার্টটা আছে তারা পরস্পর সমান হবে, এন্ড যে কাল্পনিক পার্টটা আছে তারাও পরস্পর কি হবে, সমান হবে, বুঝতে পারছো? সো এখানে আমাদের বাস্তব পার্ট হচ্ছে কি এ আর এক্স, এন্ড কাল্পনিক যেটা আছে সেটা হচ্ছে বি আর ওয়াই।
এই দুইটা পরস্পর সমান হয়েছে। ওকে, সো এখান থেকে দেখো এই দুইটা জটিল সংখ্যা যদি পরস্পর সমান হয় আগেরটার মতো, তাহলে এখানে এটাও এই 3 এর সমান হবে, এখানে বিটাও এখানে 4 এর সমান হবে। সো এখান থেকে তুমি a ইকুয়াল 3 আর b ইকুয়াল 4 পাওয়া যাচ্ছ। অনেক সময় এমসিকিউ এভাবে ডিরেক্ট দিয়ে দেয় অ্যাডমিশন টেস্টে। ওকে, সো এমসিকিউ এর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রেখো, মাথায় কিন্তু রাখতে হবে। অ্যান্ড দেখো সিম্পলিফিকেশন এখানে চলে আসছে, আবার ভগ্নাংশ আকারে দুটো জটিল সংখ্যা দিছে, এটাও একটা জটিল সংখ্যা, এটাও একটা জটিল সংখ্যা, বাট ভাগ আকারে দিতেছে। তোমার একটা নর্মাল এই একটা সিঙ্গেল জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। সো এইভাবে যখনই দেখবে এরকম দিছে সিম্পলিফাই করতে, তুমি সোজাভাবে হচ্ছে গিয়ে নিচে যেটা থাকবে সেটার অনুবন্ধী যে রাশি আছে বা যে কনজুগেট আছে, অনুবন্ধী যেই জটিল সংখ্যাটা আছে সেই জটিল সংখ্যা দিয়ে নিচে উপরে দুইখানেই গুণ করে দিবা। এখন বলতে পারো যে ভাই এখন আবার অনুবন্ধীটা কি হইলো, মানে কনজুগেটটা কি, যারা একদমই জানো না তাদের জন্য বলতেছি। ধরো এটা একটা জটিল সংখ্যা z ইকুয়াল x প্লাস iv। ওকে, তাহলে এটার কনজুগেট বা অনুবন্ধীটা কি হবে? অনুবন্ধীটা হবে z ভার। ওকে, মানে কনজুগেট বের করার সময় এই যেটা যেটা হচ্ছে কি আগে ছিল সেটার উপর একটা ভার বসায় দিতে হয়। এই ভার বসানোর পরে আমরা হচ্ছে কি এক্স অ্যান্ড এখানে আইবি এটা সেমই থাকবে, বাট এই চিহ্নটা আছে না, এই চিহ্নটা জাস্ট উল্টায় দেবা। এর উল্টাটা কি? নেগেটিভ, মানে মাইনাস। এখানে জাস্ট মাইনাস বসায় দিবা, তাহলে কি তুমি এখানে যে অনুবন্ধী আছে সেই অনুবন্ধীটা পেয়ে যাচ্ছ। সো এটাই হচ্ছে কি তোমার অনুবন্ধী, মানে রকেট সায়েন্সের কিছু নাই, জাস্ট তোমার মাঝখানে যে চিহ্নটা আছে সেটা বদলায় দিলে অনুবন্ধী পাওয়া যাচ্ছ। এটার তাহলে অনুবন্ধী কি হবে? এটার অনুবন্ধী জাস্ট এখানে প্লাস বসায় দিলে হচ্ছে, রাইট? সো আমরা এটাই করব, নিচে হচ্ছে কি একটা প্লাস বসাবো, 5 মাইনাস 2i বা 2i 5 প্লাস 2i, আর উপরেও এই সেম অনুবন্ধী দিয়েই গুণ করতে হবে। আবার কেউ এইটার অনুবন্ধী দিয়ে উভয় ভাষায় গুণ করে দিও না, তাহলে কিন্তু সারাদিন অঙ্ক করতে থাকবে, আবার সলভার বাইরে হবে না। পরে ভাববা কি ভাই তো অনুবন্ধী দিয়ে গুণ করতে বলছিল, আমি তো করছি। সো এখন দেখো এখানে কি আছে, a প্লাস বি আর a মাইনাস বি, এইগুলো বাচ্চা পোলানোর সূত্র তো আর আমার দেখায় দেওয়ার দরকার নাই, রাইট? তো 5 মাইনাস 2i হোল স্কোয়ার, আর এখানে 5 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a প্লাস বি মাইনাস বি। আর উপরে জাস্ট গুণ করে দিবা, এই 7 আর 5, এই 7 আর 2 2i এটার সাথে গুণ করলে কি হবে? 5 7 35 প্লাস 7 দুগুণে 14i, অ্যান্ড দেন এটার ক্ষেত্রেও সেম, 5 দুগুণে 10i প্লাস টুয়াইস গুণ করলে 4i স্কোয়ার। মানে এটাকে আর একটু সিম্পলিফাই করো, আর একটু সিম্পলিফাই করলে কি হবে? এখানে 5 5 25, আর যেহেতু আই স্কোয়ার আছে মাইনাস হয়ে যাবে, সো মাইনাস আলটিমেটলি প্লাস হবে, প্লাস হলে 4 হবে। সো এটা 24 প্লাস 25 প্লাস 4 হচ্ছে। ওকে, অ্যান্ড দেন উপরে হচ্ছে গিয়ে দেখো 35 প্লাস এখানে আই স্কোয়ার আছে মানে মাইনাস হয়ে যাবে। সো এখানেও কি হবে? 4 হবে, -4। তো 35 - 4 কত? 31। ওকে, অ্যান্ড দেন এখানে হলো 14i প্লাস 10i, 24i। ওকে, 24i। সো এটাকে যদি আর একটু ভাঙো, মানে এটা যদি যোগ করো তাহলে কি হচ্ছে? এটা উপরে লিখি, যে এটা বক্স করে দিয়ে উপরে লিখি, যে নিচে হচ্ছে গিয়ে 29 আর উপরে হচ্ছে গিয়ে 31 প্লাস 24i। সো এটাকে তুমি হচ্ছে এই a প্লাস আইবি আকারে প্রকাশ করে ফেলছো, অলরেডি করে ফেলছো। যদি না বুঝো তাহলে আমি একটু বুঝাই দিই। এই যে 29 প্লাস 24i ডিভাইডেড বাই 29। তো এখানে তোমার এটা হচ্ছে কি তোমার কি এ, আর এটা হচ্ছে কি তোমার কি বি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো যে এইটাই হচ্ছে কি তোমার এ যেটা চাইছে, অ্যান্ড এইটাই হচ্ছে কি তোমার আয়ের পাশে যেটা আছে বি, মানে এই যে এইটা এই পার্টটা। সো 24/29 and 31/29 পরস্পর হচ্ছে কি এ আর বি এর যে মানটা তোমার চাইছে সেটা বের করে দিলাম, মানে বাস্তব যে পার্টটা আছে সেটা আর অবাস্তব যে পার্টটা আছে সেটা। এখন আমরা দেখবো আরো সিম্পলিফিকেশন। তো এখানেও তুমি হচ্ছে গিয়ে কি করতে পারো, আমরা আগেরটা দেখছি যোগ ভাগ এগুলা, এখন আমরা দেখবো গুণের ক্ষেত্রে কি করতে পারে। ওই গুণিং না আবার যেটা ওরা ফার্মিং বা তোমরা হচ্ছে গিয়ে জেন আলফা যারা, সো ওই সব গুণ ভাইবো না। ওকে, সো এখানে গুণিং এর ক্ষেত্রে দেখো, গুণের ক্ষেত্রে দেখো, প্রথম যেটা আছে প্রথম দুইটা জটিল সংখ্যা গুণ করবা, ঠিক আছে? প্রথম দুইটা জটিল সংখ্যা গুণ করার পরে পরে ওইটা আবার এটার সাথে গুণ করবা। আই গেস এটা করে দেওয়ার দরকার নাই ভাই। এই যে 5 দুগুণে 10 প্লাস 3 দুগুণে 6i প্লাস 5i প্লাস 3i স্কোয়ার, এগুলো করে দেওয়ার কি দরকার? মানে এগুলো ছোট মানুষের মতো গুণ করতে ভালো লাগে কারো? বলো এই বয়সে এসে তোমাদের গুণ শিখাইতে হচ্ছে, মানে গুণ শিখাতে হচ্ছে। সো এটা দরকার নাই, ঠিক আছে? নিজেরা করে ফেলো।
আর এটা তোমাদের দায়িত্ব। -3 হবে মানে 7 + 11i হবে। ওকে, এটার সাথে পরে এই যে এটার আবার গুণ গুণ করবো আর কি। সো গুণ করার পরে পরে যেটা বের হবে ওটার a + ib আকারে প্রকাশ হয়ে যাবে। এটা করে দিব নাকি? আচ্ছা করে দিই। 7 8 কত? 56 প্লাস 535i প্লাস 88i প্লাস 55i স্কোয়ার। সো এই যে বাইর হয়ে গেছে। আচ্ছা এটা তোমরাই যোগ করে বলো। ওকে ঠিক আছে, ক্যালকুলেটর এখন ইউজ করতে পারবো না। তো এখন দেখো এখানে বলছে এটারও হচ্ছে গিয়ে তোমাদের বাস্তব পার্ট বাইর করতে, এ আর বি বাইর করতে, অ্যান্ড হচ্ছে গিয়ে বাস্তব সংখ্যা হয় তাহলে বি এর মান কত। ওকে, সো বি এর মানটা চাইছে, দুইটা চাই নাই, জাস্ট একটা চাইছে, আরো সহজ করে দিছে। একটু আগেই শিখায় আসছি যেরকম ভাগ আকারে যদি থাকে তাহলে তুমি সিম্পলি নিচে যেটা আছে সেটা অনুবন্ধী বা কনজুগেট যা আছে না সেটা দ্বারা উভয় পাশে গুণ করে দিবা। গুণ করার পরে হচ্ছে গিয়ে তুমি বাস্তব পার্ট আর অবাস্তব পার্ট আলাদা করবা। এ বি দুইটার মানে আগে বার করে দেখাই দিছি, আবার এখানে বি এর মান আলাদা করে বার করে দেওয়া। এখানে কি এটা তোমাদের কি রইলো? এইচ ডাব্লিউ। তোমরা তো এইচ ডাব্লিউ করো না, হোমওয়ার্ক হাউস ওয়াইফ কোনোটাই তো নাই তোমাদের কপালে। যাই হোক, নিচের বীজগণিত রাশিকে a + i আকার, এটাও মানে এত আকার ভাল লাগে কেন আমি বুঝি না। দেখো এটা আরো সোজা, 1 + i আছে, নিচে 1 - i আছে, ভালো কথা। তুমি হচ্ছে এটারও হচ্ছে গিয়ে যেটা বলছি আমি কনজুগেট করতে ওটা করবা, 1 মাইনাস না 1 স্কোয়ার মাইনাস i স্কোয়ার এর উপরে 1 + i 1 + i করলে কি হয় বলো? কি হয়? 1 + i, ওকে ওকে, 1 + i দেন 1 + i স্কোয়ার, এরকমই হওয়ার কথা আই গেস। তাও একটু চেক করে নিই, মানে এগুলো সোজা সোজা জিনিস অনেক সময় মাথায় কাজ করে না, বুঝছো? কিছু মনে করো না। না ঠিকই আছে, আমি আসলে ভুল করি নাই, বুঝছো? ভুল আসলে করি নাই, খালি একটা জায়গায় ভুল করছি, এখানে 1 দিয়ে দিছি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হইছে যে আই স্কোয়ারের ভ্যালু কি? -1। তাহলে এই 1 আর -1 কাটাকাটি, উপরে থাকবে জাস্ট 2i, আর নিচে হচ্ছে গিয়ে দেখো কি 2 থাকবে। কেন 2 থাকবে? আই স্কোয়ারের ভ্যালু কি? -1, 1 মাইনাস -1 মানে 2। সো আলটিমেটলি এখানে থাকতেছে কি? আই। সো এখানে a + ib আকারে প্রকাশ করতে বলছে। এখন তুমি বলবা ভাই এখানে এই কই আবার বি কই, কিছুই তো দেখতেছি না। দেখো দুইটাই আছে, এই যে আই আছে না, এই আইটা কি? ইমাজিনারি নাম্বার। সো এখানে তোমার 0 + 1i, বুঝতে পারছো? 0 + 1i আছে। সো এই 1টাই হচ্ছে তোমার বি। এই যে a + ib যেটা আছে না সেটা 1টাই হচ্ছে বি আর এটাই হচ্ছে 0। সো আলটিমেটলি এখানে এভাবেই এই কাজটা হয়ে যায়। গুপ্ত, গুপ্ত। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট বের করা। সো মডুলাস অ্যান্ড আর্গুমেন্ট বের করার ক্ষেত্রে কি করতে হবে? তুমি হয়তো ভাবতেছো একটু আগে আর্গুমেন্টের কথা বলছি, এন্ড মডুলাস এগুলো অনেকেই শিখে আসছো। কই শিখে আসছো? সরল রেখায় শিখে আসছো। বিকজ তোমরা ফার্স্ট পেপার সবার আগে পড়ে, সরলরেখার মতো একটা ভালো জিনিস, সরলরেখার মতো একটা ইম্পর্টেন্ট জিনিস সবাই আগে আগেই পড়ে আসে। তারপরে আমি এখানে একটা সহজভাবে একটা জিনিস দেখায় দিই, একটা স্লাইড অন করে। অ্যান্ড যেহেতু মডুলাস আর্গুমেন্টের জিনিসপাতি, তো তোমরা বুঝতেই পারছো যে এখানে আমাদের গ্রাফিক্যাল কাজ আছে, ঠিক আছে? মানে ডায়াগ্রাম নিতে হবে। সো যদি আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস নেই তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা কি হবে বলো? একটা জটিল সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? একটা জটিল সংখ্যাকে z = x + ib আকারে প্রকাশ করি, রাইট? এন্ড এখানে এটা হচ্ছে বাস্তব পার্ট, এটা হচ্ছে অবাস্তব বা কাল্পনিক পার্ট। সো আমাদের যে রিয়েলটা আছে, রিয়েলটা হচ্ছে গিয়ে বা এক্স যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিসটা কি? এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল পার্টের জন্য। এখানে হচ্ছে গিয়ে বাস্তব যেগুলো আছে সেগুলো এদিকে যাবে, ওকে? এন্ড অবাস্তব যেগুলো আছে না, ইমাজিনারি, সেগুলো হচ্ছে এইদিকে। সো এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, ওকে? এই ওয়াই অ্যাক্সিসটাই হচ্ছে গিয়ে ইমাজিনারি অ্যাক্সিস। সো এখানে ধরো তোমার একটা এক্স, সরি এখানে ওয়াই হবে, বি কেন দিছি এত গাপ কেন? এ বি হইলে হইতো, বাট আই ওয়াই হবে, রাইট? সো এখানে যদি এক্স আর ওয়াই নেই, ধরো এই পর্যন্ত গেল এক্স অ্যান্ড দেন এখানে গেল ওয়াই, ওকে? চাইতেই পারে, চাইতে তো কেউ মানা করছে না। এখানে ওয়াই গেছে, কালারটা চেঞ্জ করে দিই, কালার আমার ভালো লাগছে না। যেই কালার ভালো লাগছে না সেই কালার কেন নিব বলো? যেই ম্যাথ করতে ভাল লাগে না সেই ম্যাথ কেন করবা তুমি? যে কালার ভাল লাগে না সেই কালার কেন নিবা তুমি? বাধ্যবাধকতা কেন থাকবে এত? তোমারও তো একটা স্বাধীনতা আছে, তাই না? সো এখানে যদি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স ওয়াই এর যে স্থানাঙ্ক আছে সেটা যদি আমরা ফুলফিল করি তাহলে এখানে একটা পয়েন্ট আসতেছে, যেটা হচ্ছে কি আমাদের একটা আর্গন্ট ডায়াগ্রামে এক্স ওয়াই এর স্থানাঙ্ক বের করার পরে এটা বের হচ্ছে। তো এখানে এটা একটা অ্যাঙ্গেল, এটা এটা তো কেউ না করতে পারবে না, এটা অ্যাঙ্গেল। অ্যান্ড এখানে একটা ত্রিভুজ এর মতো হয়ে গেছে, দেখতে পারতেছো?
এটা হচ্ছে তোমার ওয়াই, এটা হচ্ছে তোমার এক্স, রাইট? এতে কোনো না নাই, এটা যে কোনো নাম্বার হইতে পারে, মানে যা ইচ্ছা হইতে পারে, হোক না, কনস্ট্যান্টই তো। আর এটা কি? এটা অতিভুজ। এই অতিভুজটাই হচ্ছে গিয়ে আর বা মডুলাস। এই আরটাকে মডুলাস দিয়ে প্রকাশ করা হয় বা মডুলাস বলা হয়, বুঝতে পারছো? তো এই মডুলাস তুমি কেমনে বের করবা? এটার জন্য কি আলাদা কোনো সূত্রের দরকার আছে? সূত্রের দরকার নাই তো। ক্লাস 6-এ কি তুমি পিথাগোরাসের সূত্র পড়ে আসো নাই? ক্লাস 5-ই তো পড়ার কথা, পড়ে আসছো। তো সেখানে পিথাগোরাসের সূত্র কি দেখছো? যে অতিভুজ যদি বের করতে চায়, অতিভুজ সমান সমান রুট ওভার যে অপর দুইটা বাহু আছে, সেই অপর দুইটা বাহুর যে বর্গ আছে, সেই দুইটা বর্গের সমষ্টি। এখানে এক্স অপর একটা বাহু, ওয়াই অপর একটা বাহু, এই দুইটা বাহুর হচ্ছে গিয়ে তোমার বর্গের সমষ্টি, আলটিমেটলি আর বা মডুলাস। সো দিস ইজ মডুলাস। মডুলাস বের করার মতো সহজ জিনিস আর কিছু আছে? নাই। এগুলো তোমরা সরল রেখায় পড়ে আসছো, জানার কথা। এন্ড এটা হচ্ছে থেটা। এন্ড এই থেটাটাই হচ্ছে গিয়ে তোমার কি? থেটাটাই হচ্ছে আর্গুমেন্ট, বুঝছো? এই থেটাটাই আর্গুমেন্ট। আর্গুমেন্ট। সো আর্গুমেন্ট কিভাবে বের করবে এগুলো আমি পরে দেখাচ্ছি, বাট ইনিশিয়ালি তুমি তো জানোই আর্গুমেন্ট কিভাবে বের করতে হয়। মানে থেটা ইকুয়াল tan ইনভার্স y ডিভাইডেড বাই এক্স। যারা এগুলো ত্রিভুজ সূত্র টুত্র পড়ে আসছো বা একটু হইলেও পড়ে আসছো ছোটবেলায় বীজগণিত, তারা জানো এখান থেকে অ্যাঙ্গেল কেমনে বাইর করতে হয়। সো এখানে ওয়াই আছে, এখানে এক্স আছে, এখানে থেটা আছে, বাহু আছে, টেরা লম্বা ভূত, লম্ব ডিভাইড বাই ভূমি, এটা শেখানোর কিছু নাই তো, রাইট? সো এখানে আর্গুমেন্ট তুমি বাইর করতে পারতেছো না। আর্গুমেন্ট জিনিসটা হচ্ছে তোমার এই যে ইমাজিনারি যেই একটা পাইছো, স্থানাঙ্ক পাইছো তুমি এখানে আর্গন ডায়াগ্রামে বসায়া, কাল্পনিক মানে কাল্পনিক অ্যান্ড বাস্তব যেটা আছে দুইটা পার্ট বসায়, তখন তোমার যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে এখানে, সেই অ্যাঙ্গেলটা এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক কিন্তু ভাই, ঋণাত্মক না, ধনাত্মক দিকের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই হচ্ছে গিয়ে ওই জটিল সংখ্যাটার আর্গুমেন্ট। ওকে, এন্ড এই আর্গুমেন্টটা যে এই একটা প্রথম অক্ষের মধ্যে বা ফার্স্ট যে কোয়ার্ডেন্ট আছে সেটার মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন না, সেকেন্ডেও হইতে পারে, থার্ড কোয়ার্ডেন্টেও হইতে পারে, অ্যান্ড ফোর্থ কোয়ার্ডেন্টেও হইতে পারে, কোনো না তো নাই। এটা এখানে হইছে, যদি এখানে নেগেটিভ এক্স থাকতো অ্যান্ড পজিটিভ ওয়াই থাকতো তাহলে কই হইতো? তাহলে এদিকে হইতো। আর যদি এটা হচ্ছে কি তোমার দুইটাই যদি নেগেটিভ হইতো তাহলে এদিকে হইতো। আর যদি একটা পজিটিভ মানে এক্স পজিটিভ আর ওয়াইটা নেগেটিভ হইতো তাহলে এদিকে হইতো। মানে যেটাই তো যে কোনো ডায়াগ্রাম মানে যে কোনো অক্ষেই হইতে পারে, যে কোনো চতুর্ভাগেই হইতে পারে। সো যে কোনো চতুর্ভাগে যদি হয় তাহলে তোমার সেই চতুর্ভাগের জন্য থেটা বের করা বা আর্গুমেন্ট বের করে সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তুমি এগুলো জাস্ট মুখস্থ করবা, মুখস্থ করলেই এনাফ। ওকে, সো ফার্স্ট যে কোয়ার্ডেন্ট আছে এটা একটু আগেই দেখাই দিছি। ফার্স্টের ক্ষেত্রে কি হয়, থেটা বা আর্গুমেন্ট যেটা আছে সেটা শুধু জাস্ট ট্যান ইনভার্স যে ওয়াই আছে বা ইমাজিনারি পার্ট আছে সেইটা ডিভাইডেড বাই এক্স। ওকে, সো এটাই হলো তোমার ফার্স্ট কোয়ার্ডেন্টের ক্ষেত্রে। অ্যান্ড দেন সেকেন্ড কোয়ার্ডেন্ট এটা দেখি যদি আমরা, তাহলে কি হবে? সেকেন্ড কোয়ার্ডেন্টের ক্ষেত্রে দেখবো তুমি, মানে সেকেন্ড কোয়ার্ডেন্ট তো এইখানে, রাইট? ওয়েট, মানে তাড়াতাড়ি দেখাই দিই, সেকেন্ড কোয়ার্ডেন্টটা হচ্ছে কই, এখানে না? সো তোমার যদি এটা এদিকে হয়, একটু আগে দেখাইছি এদিকেও হইতে পারে, তাহলে তোমার হচ্ছে কি অ্যাঙ্গেলটা কি এটা না, এইটা অ্যাঙ্গেলটা। বাট এটা এক্স এক্সিসের কি ঋণাত্মক দিক ভাই, এক্স এক্সিসের ঋণাত্মক দিকের সাথে থেটাটা হইছে। এটাকে আমরা থেটা বলবো না, এটাকে কিন্তু থেটা বলা মহাপাপ হবে। এটাকে তুমি অন্য একটা অ্যাঙ্গেল ধরবা, আলফা ধরবা, ঠিক আছে? থেটা দ্বারা তো আমরা আর্গুমেন্ট বুঝাচ্ছি এখানে, মানে এইখানে। তো এখানে যদি আমরা থেটা দ্বারা আর্গুমেন্ট বুঝাই, এটা কিন্তু আর্গুমেন্ট না। যারা এটা আর্গুমেন্ট দিয়ে আসবা তারা ভুল করে আসবা। আর্গুমেন্ট হচ্ছে তোমার এই যে এইটা, বিকজ এইটা তোমার এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করছে। তো ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটাই হচ্ছে তোমার আর্গুমেন্ট। সো এটা যদি বার করতে চাও তাহলে এটা যদি পাই হয়, এই পুরোটা যদি পাই হয়, পাই মাইনাস যদি তুমি এই আলফা দাও তাহলেই তুমি এখান থেকে থেটা পাচ্ছ, মানে আর্গুমেন্ট পাচ্ছ। সো এটাই হচ্ছে তোমার 2 নম্বর কোয়াড্রেন্টের সূত্রটা, থেটা ইকুয়াল কি পাই মাইনাস tan ইনভার্স y ডিভাইডেড বাই x, বিকজ এটাই তো তোমার আলফা, রাইট? দিস ইজ আলফা। তো এটা হচ্ছে আমি এখানে এভাবে লিখে দিলাম। অ্যান্ড এরপর আমরা থার্ড কোয়াড্রেন্টে দেখবো। থার্ড কোয়াড্রেন্টেরটাও এটার সাথে অনেকটা মিল আছে, জাস্ট এভাবে মনে রাখবা, তাহলে ইজিলি মনে রাখা যায়। এখানে জাস্ট পাই ছিল না, এখানে জাস্ট মাইনাস পাই দিবা, আর এখানে মাইনাস ছিল না, এখানে জাস্ট প্লাস দিবা। এভাবে মনে রাখা ইজি আর কি, কারণ বেসিক দিয়ে মনে রাখা যায়, বাট অত চিন্তা করার টাইম আছে? তোমার মাথায় একদম হিট করতে হবে, ডিরেক্ট হিট, কোনো কথা হবে না। ফোর্থ কোয়াড্রেন্টেরটা একদম সোজা,
মানে ফার্স্ট কোয়াড্রেন্টেরটাই জাস্ট তুমি এখানে মাইনাস দিয়ে দিবা আগে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার tan ইনভার্স ওয়াই বাই এক্স ছিল, এখানে তোমার দিতে হবে কি মাইনাস বা নেগেটিভ tan ইনভার্স ওয়াই ডিভাইড বাই এক্স। সো এগুলো আমরা ইনিশিয়ালি এখানে সূত্রগুলো দেখলাম, এগুলো ভালো করে মুখস্থ করে নিবা। আমরা এখন কিছু ম্যাথ করে ফেলবো, ম্যাথ করে ফেললে ইজিলি দেখতে পারবো যে এগুলো আসলে কিভাবে সলভ করে। সো এখানে দেখো কি দেওয়া, z1 ইকুয়াল যদি এটা হয়, z2 ইকুয়াল যদি এটা হয়, তাহলে z1 z2 এর মডুলাস কত হবে। ঠিক আছে, মানে দুইটা জটিল সংখ্যাকে গুণ করার পরে সেই গুণফলের যে মানে হবে, সেই গুণফলটার মডুলাস কত হবে। সো এটা আমরা একটু পরে দেখতেছি, বিকজ এটা অন্য একটা কনসেপ্ট থেকে এখানে চলে আসছে, স্লাইডটা একটু আগে চলে আসছে, বাট এটার জন্য আলাদা সূত্রই আছে, আলাদা একটা কনসেপ্টই আছে, সেটা আমরা তোমাকে পরে দেখাচ্ছি। ওকে, এখন আমরা আগে ইনিশিয়ালি যা শিখলাম, চারটা কোয়াড্রেন্টে 4 রকমের সূত্র, সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লিকেশন দেখতে পারি চাইলে। যেমন এখানে 1+√3 আছে, মানে দুইটাই পজিটিভ, তাহলে এটা অ্যাঙ্গেলটা কোন দিকে, এদিকে ক্রিয়া করছে, মানে থেটাটা এখানে। তো এটা বার করার জন্য আর্গুমেন্টের জন্য রকেট সায়েন্সের কোনো দরকার নাই, tan ইনভার্স জাস্ট ওয়াই কি √3 ডিভাইডেড বাই 1। সো এখানে কি হচ্ছে, এটা সবাই জানো ভাই, tan ইনভার্স √3 মানে কি 1/√3 কি হয় 30 ডিগ্রি হয়, তাহলে √3 কি হবে 60 ডিগ্রি হবে। 60 ডিগ্রি যদি হয় তাহলে 60 ডিগ্রি কিভাবে বার করে, পাই ডিভাইডেড বাই 3। সো এটাই কি তোমার আর্গুমেন্ট। অ্যান্ড এরপরে এটা দেখো কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে কি করবা, tan ইনভার্স পাই মানে পাই মাইনাস tan ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই এক্স, এন্ড ওয়াই কি আছে √3 ডিভাইডেড বাই -1। সো এখানেও কি √3 ভাই, তাহলে কি হবে পাই মাইনাস পাই ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 2 পাই ডিভাইডেড বাই 3, এটা অ্যান্সার। সো এরপরে দেখো কি, এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, মানে থেটা ইকুয়াল মাইনাস পাই প্লাস tan ইনভার্স -√3। এই মাইনাস কিন্তু বসাবা ভাই, এখানে যে তোমার পরম মান টরম মানের কথা ভাবতেছো ওটা দিয়ে হবে না, মাইনাস বসাইতেই হবে। মাইনাস বসানোর পরে তো পজিটিভটা আসতেছে, তাই না? নেগেটিভ মানে এখানে বসাবা, মেনলি সিকিউ বা লিখিত যে কোশ্চেন থাকে সেটার ক্ষেত্রে। সো এটার ক্ষেত্রেও কি হবে, সেম মাইনাস পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। তো এখানে কি হবে মাইনাস, কি হবে বলো, -2 পাই ডিভাইড বাই 3। অ্যান্ড লাস্টেরটা এটা কোথায় আছে, চতুর্থ কোয়াড্রেন্টে, তাহলে মাইনাস tan ইনভার্স -√3 ডিভাইড বাই 1, দ্যাট মিনস মাইনাস পাই ডিভাইড বাই 3। তো আশা করি বুঝতে পারছো প্রত্যেকটা কীভাবে সলভ করলাম। এখানে তোমার সূত্রগুলো রিভিশন হয়ে গেল, সূত্রগুলো রিভিশন হওয়া জরুরি ছিল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত সেটা বের করতে বলছে। ভাই এটাও কি করতে হয় বলো, করতে হয়। এটা হচ্ছে গিয়ে তোমার 2r/2 1 হবে, অ্যান্ড যেহেতু এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট আছে, তাহলে মাইনাস পাই অ্যান্ড দেন প্লাস পাই ডিভাইডেড বাই 4 হবে, বোঝাই যাচ্ছে। তার মানে -3 পাই ডিভাইডেড বাই 4, থার্ড কোয়াড্রেন্টই তো, রাইট, থার্ড কোয়াড্রেন্টে আছে, বাট এখানে মনে হয় অ্যান্সারটা নাই। সো -3 পাই ডিভাইড বাই 4 হচ্ছে অ্যান্সার হবে, ভুল তো করি নাই, রাইট। মাইনাস পাই প্লাস ব্যাস 2/1 হবে, ঠিক আছে, পাই বাই 4 -3 পাই বাই 4। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জটিল সংখ্যার প্রকাশ, বাট পোলার আকৃতিতে। মানে এই জিনিসটা তো আমরা একটু আগে দেখে আসছি যে এটা আর হয়, এটা থেটা হয়, এটা আর্গুমেন্ট, এটা রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, অ্যান্ড এটা হচ্ছে এভাবে কাজ করে pxy, এগুলো দেখে আসছি, এগুলো তো সমস্যা নাই। সমস্যা একটাই, সেটা হচ্ছে পোলার আকৃতিতে কেমন প্রকাশ করব। তোমরা হয়তো সরলরেখায় শিখে আসছো অনেকবার যে আর দ্বারা মডুলাস প্রকাশ করা হয়, এন্ড থেটা হচ্ছে এখানে এভাবে প্রকাশ করা হয়। সরলরেখায় আরেকটা জিনিসও শিখে আসার কথা, সেটা হচ্ছে গিয়ে তোমার এই আর এর সাথে হচ্ছে গিয়ে তোমার কি এই যে বাস্তব মানে আর এর সাথে আমাদের কার্তেশীয় যে স্থানাঙ্ক আছে সেটা হচ্ছে পোলার স্থানাঙ্কে আর থেটার সম্পর্কটা কি সেটা দেখে আসছো না বলো, শিখে আসছো তো সরলরেখায়, না শিখে আসলে এখানে শিখে নাও। তোমাদের যদি কার্তেশীয় স্থানাঙ্ক এক্স বার করতে চাও, এক্স ইকুয়াল আর কস থেটা হয়, সেটা জানার কথা। অ্যান্ড ওয়াই যদি বার করতে চাও সেটা হচ্ছে আর সাইন থেটা হয়, এটাও কি জানার কথা। অ্যান্ড এই যে দুইটা আছে, এই দুইটা তোমার অনেক বেশি হেল্প করবে কোথায়, এখানে পোলার স্থানাঙ্ক বের করতে গেলে। ওকে, দেখো এখানে যদি পোলার স্থানাঙ্ক বের করতে চাও তাহলে হচ্ছে এখানে এক্স আর ওয়াই তো পায়ে গেছো, এখানে বসায় দিবা, বসায় দাও ভাই, বসায় দিতে কে না করছে, জেড ইকুয়াল এখানে এক্স ইকুয়াল কি আর কোস থিটা প্লাস আই ওয়াই সাইন থিটা। হ্যাঁ, ও সরি, ওয়াই লিখছি কেন, এখানে আর হবে, মানে কি তাড়াহুড়া করতে গিয়ে এইসব করবো।
দ্যাট প্লাস আর এই দেখো এখানে আই আছে কিন্তু এটা দিতে হবে সামনে সাইন থেটা। সো এটা হচ্ছে আমাদের পোলার আকৃতির প্রকাশ। এখানে জাস্ট আরটা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে কস থেটা প্লাস আই সাইন থেটা পাওয়া যাচ্ছ। সো এটা কি পোলার আকৃতিতে প্রকাশ। ওকে, পোলার আকৃতিতে প্রকাশ। অ্যান্ড এই জিনিসটা আছে না, এই সমীকরণটা, এটা জানো কিসের সমীকরণ? দিস ইজ ওয়েলারের সমীকরণ, ওয়েলার্স ইকুয়েশন, ওয়েলারের সমীকরণ। সো এইটারে তুমি লিখতে পারো ই টু দি পাওয়ার আই থেটা। ওকে, আর ই টু দি পাওয়ার আই থেটা মানে ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান আর কস থেটা, সরি টাইপিং মিস্টেক হচ্ছে, আমি আসলে নতুন নতুন বোর্ডে লিখি তো, সাইন থেটা। তো এটা হচ্ছে কি ওয়েলারের সমীকরণ, মনে রেখো। আর এটা তো তোমরা দেখলাই কেমন হচ্ছে গিয়ে বার করতে হয়। ওকে, সো এটা হচ্ছে গিয়ে তোমার কিভাবে একটা আর্গন্ট ডায়াগ্রাম বা পোলার স্থানাঙ্ক থেকে বা পোলার আকাশে কিভাবে প্রকাশ করতে পারো। পোলার স্থানাঙ্কের সাথে তোমার কার্তেশীয় স্থানাঙ্কের যে সম্পর্কটা আছে সেটা তো সরল রেখায় দেখে আসছো, এখানে আরেকবার দেখলাম। সো এটা ওরকম ইজি। অ্যান্ড দেন আমরা দেখবো নিচে জটিল সংখ্যাগুলোর মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো এবং তাদেরকে পোলার আকারে প্রকাশ করো। এটার আর্গুমেন্ট মনে আমরা একটু আগে নির্ণয় করে আসছি, মডুলাসও নির্ণয় করে আসছি। বা মডুলাস যদি এখানে নির্ণয় করতে চাও, মডুলাস নির্ণয় করা কি রকেট সায়েন্স নাকি ভাই? এই এক্স যে আর ওয়াই যে আছে এই দুইটার যদি তুমি স্কোয়ার করে ওই যে পিথাগোরাসের সূত্র আর কি 1+4 কারণ √3 যদি করি তাহলে তো 4ই হচ্ছে আলটিমেট এখানে যোগফল। সো 2 হচ্ছে কি অ্যান্সার, মানে 2 হচ্ছে তোমার মডুলাস, বুঝতে পারছো? সো 2 মডুলাস বাইরে হয়ে গেলো। এখন আর্গুমেন্ট কেমনে বার করবা ভাই? থেটা ইকুয়াল প্রথম কোয়াড্রেন্ট আছে tan ইনভার্স √3 ডিভাইডেড বাই 1 মিনস 60 ডিগ্রি মিনস কি π/3। তো এখানে তোমার এখানে π/3 পাই গেছো, আরও পাই গেছো, মানে আর্গুমেন্ট পাই গেছো, সাথে মডুলাসও পাই গেছো। মানে একটু আগে শিখে আসছি যে এই যে জটিল সংখ্যাটা আছে এটার যদি আমরা কি করতে চাই, পোলার স্থানাঙ্কে নিতে চাই তাহলে কি লিখবো? 1+ বা পোলার আকৃতিতে নিতে চাই আই ইকুয়াল আর কি 2 cos থেটা, রাইট, cos π/3 প্লাস আই সাইন থেটা π/3। অ্যান্ড এটা যদি ওয়েলারের সমীকরণ নিতে চাও তাহলেও পারবা, 2 e টু দি পাওয়ার আই থেটা π/3। সেম ওয়েলারের সমীকরণে করে ফেললাম অ্যান্ড পোলার আকৃতিতে করে ফেললাম, দুইটাতেই হয়ে গেছে। তাহলে অনেক ইম্পর্টেন্ট, মানে ওয়েলারেরটা নিয়ে তো ভাইবো না, এটা নিয়ে ভাবার দরকার নাই, বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন, বাট সামটাইমস অ্যাডমিশনও সবসময় লাগে না। সো এটা নিয়ে ভাবার কোনো দরকার নাই আপাতত। এখন আমরা যেটা দেখবো, একটু আগে একটা ম্যাথ দেখে আসছিলাম যে দুইটা জটিল সংখ্যার গুণফলের আর্গুমেন্ট বের করতে হচ্ছে অ্যান্ড মডুলাসও বের করতে হচ্ছে মনে হয়, আর্গুমেন্ট মডুলাস দুটা মনে হয় বের করতে বলছিল। বাট আমরা এখন এখানে সূত্র দেখবো, বুঝছো? সূত্রগুলো কেমনে দেখবো? দেখো, দুইটা জটিল সংখ্যা যদি Z1 আর Z2 হয় তাহলে তাদের গুণফল যদি আমরা দেখি তাহলে গুণফল বের করতে পারবো, সেটা তো সমস্যা নাই, গুণফল বের করার আগেও দেখছি। বাট সেই দুইটা জটিল সংখ্যা গুণ করে তাদের মডুলাস যে বের করার জিনিসটা আছে সেটা যদি আমরা চাই তাহলে দুইটা যে জটিল সংখ্যা ছিল না তাদের আলাদা আলাদাও তো একটা মডুলাস বের করা যায়। দুইটার আলাদা আলাদা মডুলাস বের করে সেই মডুলাস দুইটাকে গুণ করলে আমরা সেটাকে একত্রে গুণ করে, ঠিক আছে, একত্রে গুণ করে যে মডুলাস পাইতাম সেটারই সমান হবে। সামনে আমরা এটার প্রমাণও দেখবো। ভাগ করার ক্ষেত্রে কি দেখবো, ভাগ করলেও যদি আমরা দুইটা আলাদা আলাদা মডুলাস বের করে ভাগ করি সেই ভাগফলটাও আলটিমেটলি তাদের এই দুটা জটিল সংখ্যা যদি আলাদা আলাদা ভাগ করে এরপর মডুলাস বের করতাম তাহলে যেটা হবে, মানে একত্রে যেটা হচ্ছে আলাদা আলাদা করে যেটা হচ্ছে সেমই হচ্ছে, এটাই বোঝাচ্ছে। আর্গুমেন্টের ক্ষেত্রেও সেম ভাই, আর্গুমেন্টও যদি তুমি বের করতে চাও দুইটা জটিল সংখ্যা একসাথে গুণ করে এরপর এদের আর্গুমেন্ট বের করা, মানে দুইটা জটিল সংখ্যা একসাথে গুণ করলে এখানে একটা নতুন জটিল সংখ্যা হবে না, হবে Z3 হবে। সো এইটার যে আর্গুমেন্ট বার করবা এদের আলাদা আলাদা আর্গুমেন্ট বার কইরা সেটা যদি তুমি যোগ করে দিতা তাহলে যেটা পাবা ওইটা যেটা পাবা একই পাবা ভাই, প্রমাণ কইরা দেখাচ্ছি আমি পরে। এখানে ভাগ আকারে থাকলে কি হবে? বিয়োগ হবে। তোমরা আগেও দেখে আসছো যে পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে কি এটার সাথে পাওয়ারে একটু রিলেভেন্ট করবা আর কি, মিলাওয়া। যে পাওয়ারের ক্ষেত্রে আমরা দেখছি i⁴ n থাকলে প্লাস 1 থাকলে, ঠিক আছে, যোগ আকারে থাকলে গুণ হয়, গুণ আকারে থাকলে যোগ হয়, এসব দেখে আসছো। এখানে গুণ আকারে আছে যোগ হয়েছে, ভাগ আকারে আছে বিয়োগ হয়েছে, শেষ। আর্গুমেন্ট আলাদা আলাদা ভাগ করে বিয়োগ করে দিছে,
অ্যান্ড দেন ভাগ করে দিলে যেটা হবে, বিয়োগ করলে আলাদা আলাদা, যোগ করলে বা গুণ করলে যাই হোক না কেন, ভাগ করলে আলাদা করলে একসাথে করলে সেম হচ্ছে, এটাই বোঝানো ট্রাই করতেছে। অ্যান্ড দ্যাটস দ্য ফাইনাল ফর্মুলা হিয়ার। অ্যান্ড আমরা এখানে প্রমাণ দেখতেছি। প্রমাণটা কি দেখো, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, রাইট? জেড ইকুয়াল কি এক্স প্লাস আই ওয়াই দেওয়া আছে, এখানে জেড প্রাইম দেওয়া আছে কিন্তু ভাই, সরি জেড প্রাইম না, জেড ভার দেওয়া আছে, জেড বার, জেড ভার না বার, ওকে, সরি ফর দ্য মিসপ্রোনাউন্সিয়েশন। বাট কথা হয়েছে জেড ভার যেহেতু দেওয়া আছে, আমি তোমাকে শুরুতেই বলছিলাম জেড ভার মানে জেড এর অনুবন্ধী বা কনজুগেট। সো জেড যদি এখানে হয় এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড বার কি হবে, এক্স মাইনাস আই ওয়াই হবে, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। সো এখন তুমি এটাতে যদি আলাদা আলাদা মডুলাস বের করো, কি করছিস, মডুলাসই তো চাইছে, এই যে দেখো মডুলাস চাইছে। সো মডুলাস যদি বের করো, আর ওয়ান ইকুয়াল কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অ্যান্ড দেখো ভাই মডুলাসের ক্ষেত্রে তোমার এখানে মাঝখানের যে চিহ্ন আছে এটার কোনো ম্যাটারই করে না, ডাজেন্ট ম্যাটার। তুমি যদি এখানে আর টু বের করো, তোমার জাস্ট ওই বাস্তব অংশ মানে বা এই দুটা স্থানাঙ্ক লাগবে আর কি, এক্স আর ওয়াই লাগবে। সো এই দুটা তুমি যোগ করার পরে দেখতেছো দুটাই সেম হচ্ছে ভাই, দুইটাই তো সেম, এক্স এর ভ্যালু মানে এক্স আর ওয়াই সেমই না, সেমই তো হচ্ছে। তাহলে যদি তুমি এখানে আর ওয়ান আর টু দেখতেছো সেমই, মানে আর ওয়ান ইকুয়াল আর টু ইকুয়াল আর সেমই, তাহলে জেড প্রাইম ডিভাইডেড বাই জেড, এটা যদি তুমি এখানে মডুলাস দাও, তাহলে কি আমরা দেখে আসছি যে এখানে ভাগ যদি করি আমরা, এই যে এ এক্স প্লাস আই ওয়াই এরই তো আমরা মডুলাস বের করতেছি, রাইট? মানে দুটো আলাদা আলাদা ভাগ করতেছি, আলাদা আলাদা ভাগ করে বের করতেছি, রাইট? সো আলাদা আলাদা যদি ভাগ করি তাহলে এটাকে এভাবেও লেখা যায়। সো দুইটার আলাদা আলাদা ভাগ করলে আর তো সেমই হচ্ছে, আর যদি সেমই হয় তাহলে তো ওয়ানই হচ্ছে, তাহলে এখানে ওয়ানই হচ্ছে। ওয়ান যদি হয় তাহলে রাইট হ্যান্ড সাইনও লেখা দেওয়া যাচ্ছে। সো এটাই তুমি করবা, বুঝতে পারছো? না বোঝার কিছু নাই, ইজি পিজি লেমন স্কুইজি। সাউন্ড রেজার ভাই বলে এটা অনেক, উনি কিন্তু আমার, আমি মনে অনেক 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 বড় ফ্যান, এই জন্য কপি করলাম, কিছু মনে করো না। সো এখানে দেখো কি বলছো, এটা তোমাদের হোমওয়ার্ক, সব আমি করে দিলে নিজেরা কি করবা? আবার বললো না কঠিন থেকে ছাড়া দিচ্ছে, ভাই ভাই পারবো, কিন্তু কথা হচ্ছে সময়ের একটা ব্যাপার আছে। সেই আমি খাই নাই সন্ধ্যা থেকে, এখন রাত 10টার উপর বাজে, শুকায় যাচ্ছে মুখ, বুঝতে পারছো তো? যাই হোক, এমনি কিন্তু করে দেওয়ার জন্য বলতেছি না, এটা করা কোনো ব্যাপার না। কিভাবে করবা দেখো, আর্গুমেন্ট অফ জেড ওয়ান ডিভাইডেড বাই জেড টু, আমি সূত্র দেখে আসছি যে দুটো যদি ভাগাকারে থাকে, দুটো জটিল সংখ্যা ভাগ করলে একটা নতুন মানে আর্গুমেন্ট যেটা বার করব, নতুন জটিল সংখ্যার যে আর্গুমেন্টটা বার করব, সেটা যদি আগের যেই আমাদের দুটো জটিল সংখ্যা ছিল সেই দুটো জটিল সংখ্যার ইন্ডিভিজুয়াল আর্গুমেন্ট বার করে, তাহলে বার করলে যেটা হবে সেটা সমান হবে, বুঝতে পারছো? তুমি প্রথমে কি করবা, জেড ওয়ান আর জেড টু আছে, জেড ওয়ান আর জেড টু এখানে ওয়ান প্লাস আই রুট থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি মাইনাস আই, ওকে। সো তোমার আমি বলছিলাম সিম্পলিফাই কেমনে করে, সিম্পলিফাই এমনে করে অনুবন্ধী দ্বারা উভয় পাশে গুণ করে দেয়। তুমিও কি করবা, উভয় পাশে অনুবন্ধী দ্বারা গুণ করবা, অ্যান্ড গুণ করার পরে তুমি এটার সিম্পলিফিকেশন পাবা, অ্যান্ড নতুন একটা জটিল সংখ্যা পাবা, অ্যান্ড ওইটার আর্গুমেন্ট বের করবা, আর্গুমেন্ট অফ দ্যাট জটিল সংখ্যা অর কমপ্লেক্স নাম্বার। অ্যান্ড ওইটার আর্গুমেন্ট বের করার পরে দেখবা যে তুমি যদি এদের ইন্ডিভিজুয়াল জটিল সংখ্যা বের করো, এখানে ইন্ডিভিজুয়াল জটিল সংখ্যা কি হবে, খোলা চোখেই দেখা যাচ্ছে যে এটার হচ্ছে গিয়ে আমাদের কি হচ্ছে, পাই বাই থ্রি হচ্ছে প্রথমটার, এন্ড এর পরেরটার কি হচ্ছে, পরেরটা হচ্ছে গিয়ে রুট ওভার থ্রি এদিকে যাচ্ছে আর মাইনাস মানে মাইনাস পাই বাই সিক্স, মাইনাস পাই বাই সিক্স, দুই নম্বরটা কি মাইনাস পাই বাই সিক্স হচ্ছে। সো এই দুটার আর্গুমেন্ট পাওয়া গেছো, অ্যান্ড এই দুটা হচ্ছে গিয়ে বিয়োগ করো, যদি বিয়োগ করো বিয়োগ করলে কি হবে, প্লাস পাই বাই সিক্স হবে। সেখান থেকে বাইর করতে পারবা এটা, মানে কেমন বাইর করবা, টু পাই প্লাস পাই ডিভাইডেড বাই সিক্স, দ্যাট মিনস থ্রি পাই ডিভাইড বাই সিক্স, মিনস আলটিমেটলি টু, আলটিমেটলি হচ্ছে পাই ডিভাইড বাই টু হচ্ছে, ওকে। সো এটাও যদি এখানে সিম্পলিফাই করে বের করো, ওইটাও দেখবো পাই ডিভাইড বাই টু হচ্ছে, অ্যান্ড দুটো সমান হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? সো পরে আমরা পরের টাইপটা দেখি যেটা হচ্ছে বর্গমূল, ওকে। আমি দেখি ভিডিওটা হচ্ছে কি না, কজ জানো এখানে আমি নিজে নিজে সব কিছু করতেছি, তো যদি ভিডিও না হয় তাহলে তীব্র একটা ধরা খাবো। আচ্ছা ভিডিও হচ্ছে, বাট চার্জ কত পার্সেন্ট, 37,
বেশি নাই। সো বর্গমূল বের করতে হলে কি করতে হবে? বর্গমূল মানে বুঝতেছো তো, স্কোয়ার রুট। সো ভিতরে যদি একটা জটিল সংখ্যা থাকে সেটার স্কোয়ার রুট করাটাই হচ্ছে কি আমাদের এখানে মেন উদ্দেশ্য। এখানে দেখো বর্গমূল বের করার জন্য অনেকগুলো জটিল সংখ্যা দেওয়া আছে, আমরা এতগুলো তো দেখতে পারবো না মনে হয়, বাট কিভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছে। এখানে যদি আমরা 2y কে ধরি, ধরো 2y এর বর্গমূল বের করবো। সো 2y নিলাম। 2y কে আমরা কিভাবে একটু বড় করতে পারি, মানে বড় না, কিভাবে হচ্ছে এটা ভাঙতে পারি বা এটা থেকে একটা সূত্র বের করতে পারি, সেটা তোমরা আগেও জানো, জেনে আসছো, মানে এগুলো কেমনে করতে হয়। 1 - 1 নিতে পারি, কেউ তো আটকাচ্ছে না। 1 - 1 নিলাম, প্লাস ওর মাইনাস, আচ্ছা মাইনাস প্লাস 2y বা 2y, ওকে, এটা লিখলাম। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না। বাট এই যে -1টা আছে না, এই -1টা কি আই স্কোয়ার না? আই স্কোয়ার তো আই স্কোয়ার হিসেবে লিখতে পারি। তাহলে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু আই প্লাস আই স্কোয়ার। এখন কি সূত্র পড়া যায় না? সূত্র পড়া যায় কিনা বলো? 1 প্লাস আই হোল স্কোয়ার হয়ে গেছে না? হয়ে গেছে। সো এটা আমরা কি টুয়াইস আই ছিল, টুয়াইস আই 1 প্লাস আই হোল স্কোয়ার। তাহলে রুট ওভার টুয়াইস আই কি হচ্ছে, বা বর্গ করলে কি হচ্ছে, বর্গমূল করলে কি হচ্ছে, প্লাস মাইনাস 1 প্লাস আই হোল স্কোয়ার। হোল স্কোয়ার তো গেল গা, এটা তো চলে গেছে, এই জন্য তো এটা পাইছি। তো এখন এখান থেকে একটা শর্টকাটও বের হয়। শর্টকাটটা হচ্ছে, যদি তোমার কোনো ক্ষেত্রে দেখো যে টুয়াইস আই আছে বা এন আই আছে, এখানে এন যে কোনো কিছু থাকতে পারে, 6 7 8 9 10, সো যেটাই থাকুক না কেন, তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে 1/2, ওকে, 1/2 ইন্টু 4i, সরি কি করলাম আমি, মানে আলটিমেটলি তোমার টুয়াইস আয়ের ফরম্যাটে নিয়ে যেতে হবে। টুয়াইস আয়ের তো তুমি জানো, এটা মুখস্থ রাখবা, এই যে এইটা মুখস্থ রাখবা। টুয়াইস আয়ের বর্গ যেটা আছে, বর্গমূল যেটা আছে সেটা মুখস্থ রাখবা, যে প্লাস মাইনাস 1 প্লাস আই, ওকে, প্লাস মাইনাস 1 প্লাস আই। যদি মুখস্থ রাখো তাহলে যদি এন আই থাকে, তাহলে এন আইটাই তোমার টুয়াইস আয়ের ফরম্যাটে নিয়ে যেতে হবে। মানে এখানে এন এর পাশে বা আই এর পাশে তোমার 2 আনতে হবে। 2টা কেমনে আনবা? ধরো এখানে 2 না, এখানে 4 রইলো, 4, ঠিক আছে, ধরো এখানে 4 আছে, 2 নাই। সো এটা কেমনে আনবা? 2 এখানে কেমনে আনবা? এখানে 2s লেখলা, লিখে এখানে তো তোমার আগে 4 ছিল, এখন 4 বানাইতে হবে। তো 4 দিয়ে বানাও, তাহলে কি করতে হবে এখানে বলো? বলো কি করতে হবে? এখানে কিছুই করতে হবে না, যেটা করতে হবে সেটা হচ্ছে কি তোমার 8 আছে না, 8 এর সাথে 8 কে 2 দিয়ে, 4 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 4 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 2 কাটা যাচ্ছে, ওকে, দেন 4ই থাকতেছে। এন্ড 2 যদি কাটা যায় তাহলে দেখো 4/2, এন্ড এখানে 2 কাটা যাওয়ার কোনো দরকার নাই, একটু আগে শিখে আসছো যেটা প্লাস মাইনাস 1 প্লাস আই বর্গ, ঠিক আছে। সো এভাবেই তুমি বার করতে পারো। কেন পারো? এখানে যদি n থাকে, n/2, এখানে 2si, এন্ড 2si-টা তো তুমি জানোই। সো n/2 প্লাস মাইনাস 1 প্লাস আই, এই প্লাস মাইনাসটা তুমি সামনে নিয়ে আসতে পারো এখানে, ওকে। সো এটা একটা ফরম্যাট হয়ে গেল, ওকে। যদি ni থাকে তাহলে প্লাস মাইনাস n/2 1 প্লাস আই, ওকে। তোমার জাস্ট এই 2 আর 2 এই ফর্মেটে আনতে হবে। 1/2 ইন্টু 2 ফর্মেট আই না, তোমার হচ্ছে গিয়ে টুয়াইস আই এর যে বর্গটা, বর্গমূল বের করে শিখছো, ওইটার ফর্মুলা এখানে মানে ওটা অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা দেখবো 1 প্লাস আই এর বর্গমূল যদি করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারে, ওকে। সো ধরো আমরা এটার বর্গমূল করব, কয়টা দিই, কয়টা দিলে কি সমস্যা, রুট ওভার 1 প্লাস আই, বর্গমূল বের করে ফেললাম। অ্যান্ড এটা তো একটা জটিল সংখ্যা, রাইট, এটা একটা জটিল সংখ্যা। আমরা ধরি এই জটিল সংখ্যাটা সমান a প্লাস আই বি, ধরলাম a প্লাস আই বি। সো এখন যদি আমরা এটাকে আবার বর্গ করি, একবার আমরা কি করছি, বর্গমূল করছি, এখন আবার বর্গ করব। বর্গ করলে কি হবে, 1 প্লাস আই থাকবে, হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, প্লাস কিন্তু থাকবে না, দেখো মাইনাস থাকবে। কেন? কারণ আই স্কোয়ার বি স্কোয়ার, আই স্কোয়ার মান তো নেগেটিভ, মানে -1, তাহলে এখানে জাস্ট বি স্কোয়ারটা থাকবে অ্যান্ড মাইনাস হয়ে যাবে, প্লাস 2ab, ঠিক আছে। এন্ড এই আইটাকে তুমি হচ্ছে গিয়ে সামনে নিয়ে আসলা, ঠিক আছে, 2ab টা ওই পাশে রেখা দিলা। তো এখন দেখো কি হচ্ছে, এখন তুমি এই বাস্তব পার্ট আর অবাস্তব পার্ট দুটাকে আলাদা করো, মানে বাস্তব আর কাল্পনিক যে দুটো অংশ আছে না, সেই দুটো অংশকে আলাদা করো। আলাদা যদি করো তাহলে তুমি দেখতে পারতেছো যে এইটা হচ্ছে গিয়ে তোমার একটা বাস্তব পার্ট, অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা বাস্তব পার্ট, ওকে। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার একটা অবাস্তব পার্ট, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে তোমার কি আরেকটা অবাস্তব পার্ট, ওকে। সো এটা এখানে ভুল করছি, একটা দেখাচ্ছি তোমার কি ভুল করছি, হচ্ছে এখানে 1 হবে, এখানে 1 হবে। সো এই 1টা যেটা আছে, এই 1
এই ওয়ানটার সাথে এটার সম্পর্ক 2ab এর, আর এই ওয়ানের সাথে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সম্পর্ক। ওকে, তাহলে তুমি এখানে লিখতে পারো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 1, আর 2ab এটা ইকুয়াল কি 1। ঠিক আছে, তো এখন আমাদের এ আর বি এর মান বের করে ফেললে কিন্তু হচ্ছে। এ আর বি এর মান বার করলে শেষ ভাই। এ আর বি এর মান বার করলে আমরা পাই যাচ্ছি এটা বর্গ করলে কি হবে। সো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাই গেছো, এটা যদি সমীকরণ 1 দাও, এটা যদি সমীকরণ 2 দাও। এখন দেখো আমরা কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 1 পাইছি, রাইট। এটা পাওয়ার পরে আমরা এখন ছোট্টকালে ফিরে যাব বা বাচ্চাকালে যেগুলো শিখছিলাম সেগুলো দেখবো। সো বাচ্চাকালে আমরা শিখছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল যদি এখানে 1 হয়, এটা যদি হোল স্কোয়ারও করি তাহলে তো 1ই থাকা যাচ্ছে, রাইট। 1 এর স্কোয়ার করলে তো 1ই। তাহলে এখন আমরা এখান থেকে সূত্র ফেলাবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে। এ মাইনাস বি হোল সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, রাইট। মাইনাস 4ab, 4ab রে তুমি এইভাবে স্কোয়ার লিখতে পারো ইকুয়াল 1। তো এখানে দেখো কি হয়েছে, এখানে তুমি 2ab জানতা, সো এখানেও 2ab জানতে পারবা। কেমনে পারবা, এই টুটারে যদি মানে এটারে যদি তুমি টুটারে, সরি আমি একটা ভুল করে বলছি, সেই ভুলটা হলো 4ab ছিল না, 4a স্কোয়ার বি স্কোয়ার তো হইতো, আমি তো 2ab হোল স্কোয়ারই লিখতে পারতাম, রাইট। তাহলে আরো ইজি হইতো আমার ম্যাথ করার জন্য। ওকে, বুঝতে পারছো তো আই গেস, মানে 2 লাইনে করলে এটা হয়ে যেত, বাট আমি তাড়াহুড়া করতে গিয়ে 1 লাইনে করতে গেছি। 2ab হোল স্কোয়ার আর 4ab মানে a স্কোয়ার বি স্কোয়ার তো সেমই। তো এখানে আমরা মানে মান বসানোর সুবিধার্থে এই কাজ করলাম, এই 2ab ইকুয়াল 1 এখানে বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1, সেটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে অ্যান্ড দেন 2 হয়ে যাবে। আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 2 আসছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল প্লাস মাইনাস √2 আসতেছে। এখান থেকে আমরা দেখতেছি যে নেগেটিভ একটা √2 আসছে, যেটা হচ্ছে কি আমাদের অ্যান্সার হবে না, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ নট ইকুয়াল টু নেগেটিভ √2। তার মানে আমরা জাস্ট পজিটিভ √2 নিয়ে কাজ করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল যদি √2 হয়, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটা ছিল আমাদের মানে এই আগের সমীকরণে 1 নাম্বার সমীকরণে, সেটা এখানে বসাবো। বসায় যদি দুটো যোগ করে তাহলে 2a স্কোয়ার ইকুয়াল 1 প্লাস √2 পাওয়া যাচ্ছি, রাইট। তাহলে a স্কোয়ার ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2, 1 প্লাস √2। এটাকে আমরা যদি এখন এর মান বের করতে চাই, এর মানটা বের করলে কি হবে, অপর পেজে যাই, a ইকুয়াল প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √2 অ্যান্ড দেন আরেকটা √, and then আগে কি ছিল 1 প্লাস √2, সো 1 প্লাস √2। ওকে, সো বি এর মানটা আমি তোমাদের হাতে ছেড়ে দিলাম। বি এর মানটা বের করলে দেখবা অনেকটা এরকম আসতেছে, বি ইকুয়াল প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √2, 1 মাইনাস √2, এটা আসতেছে। ওকে, সো তোমরা জাস্ট কি করবা, তোমরা হচ্ছে কি এ আর বি এর মানটা এই যে এখানে বসায় দিবা, এই যে এখানে, মানে এই বর্গ করার পরে তো এটা পাচ্ছ, বর্গটা বের হচ্ছে, সো সরি বর্গমূল করার পরে এটা পাচ্ছ, সো বর্গমূল করার পরে যে জটিল সংখ্যাটা পাচ্ছ সেটা থেকে জাস্ট এটা বসায় দিবা, যে ফলটা পাচ্ছ a প্লাস আইবি। তাহলে এ কি, এ হচ্ছে এখানে প্লাস মাইনাস দুইটা কমন নিয়ে নিতে পারো, কমন নিয়ে 1 ডিভাইডেড বাই √2, 1 প্লাস √2 অ্যান্ড এই মাঝখানে চিহ্নটাকে, মাঝখানে যে চিহ্ন আছে ওই চিহ্নই বসাইতে হবে, প্লাস এখানে 1 ডিভাইড বাই √2 কমন নিয়ে নিতে পারো। আমরা একসাথে কি করি, একসাথে 1 ডিভাইড বাই √2টা কমন নিয়ে ফেলি, তাহলে ইজি হবে আমাদের বোঝার সুবিধার্থে। সো এখানে 1 মাইনাস √2। সো এটা থেকে কিন্তু একটা সূত্র ইজিলি তোমরা পাওয়া যাচ্ছ। বলো তো সূত্রটা কি? সূত্রটা কিন্তু খুবই ইজি। সূত্রটা হচ্ছে গিয়ে তোমাদের সূত্রটা হচ্ছে কি কি বলো, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 1 ডিভাইডেড বাই √2 প্লাস মাইনাস, ঠিক আছে, আর প্লাস এক্স অ্যান্ড চিহ্ন অ্যান্ড দেন আর মাইনাস এক্স। ওকে, বুঝতে পারছো? আরটা হচ্ছে গিয়ে তোমার এখানে মডুলাস, এটা হচ্ছে শর্টকাট। এই শর্টকাট দিয়ে আমরা কিছু ম্যাথ করবো এখনই, মানে শর্টকাটে যে বর্গমূল বের করা সেটা ম্যাথ করলে সলভ হয়ে যাবে। যেমন এখানে -7 প্লাস 24i আছে, সো এটা তোমার ওইভাবে করতে গেলে আবার কত লেন্দি হবে কোনো হিসাব আছে? যখন এমসিকিউ করতে যাবা অ্যাডমিশনে বা এইচএসসি এর, তখন এত টাইম পাবা না। সো এত টাইম না পাওয়ার কারণে তোমার ওই যে সূত্রটা আমরা মাত্র শিখাই দিলাম শর্টকাটটা, যে প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই √2 অ্যান্ড দেন আর প্লাস এক্স অ্যান্ড দেন চিহ্ন। এই চিহ্নটা কি? এই চিহ্নটা এইখানে যে চিহ্নটা আছে
সেই চিহ্ন, ওকে। সো এই চিহ্ন এখানে বসাবা, দেন আর মাইনাস এক্স এটা বসাবা, ওকে। সো এখানে দেখো আর কেমনে বার করবা, মডুলাস বার করবা, 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার। তো আলটিমেটলি এটা বের করে দেখবা 25 হচ্ছে। সো এটা হচ্ছে কি তোমার কি মডুলাস। এখন কি, এখন ইজি ফিজি লেমন স্কুইজে। সো এখানে 25 প্লাস এক্স মানে কি মাইনাস, প্লাস মানে -7 না, পুরোটাই তো নিতে হবে। অ্যান্ড দেন মাঝখানে চিহ্ন কি পজিটিভ প্লাস, অ্যান্ড দেন 25 এখানে কি আছে 24 আছে, রাইট। সরি 24 কেমন, মানে এক্স এর যোগ করতে হবে, এক্স এর বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখন কি হচ্ছে প্লাস মাইনাস 1/√2, 25 মাইনাস যদি 7 দাও তাহলে কত হয়, 18 হয়, 18 হয়, রাইট। সো 18, আর এখানে একটা আই কিন্তু দিতে হবে, আমি আইটা দিতে ভুলে গেছিলাম, সরি, সূত্রে আই লিখতে ভুলে গেছিলাম। মানে ইমাজিনারি নাম্বার না থাকলে তোমার এখানে জটিল সংখ্যা কেমনে হইলো, মানে এই যে এটা তো ওয়াই, রাইট, আর এটা এক্স। সো এই যে এক্স প্লাস আই ওয়াই, বুঝতে পারছো, এখানে আই দিতে হবে। আইটা ভুলে গেছিলাম ভাই, কিছু মনে করো না, ভুলা যায় মানুষ, বাট তো ভুল করি নাই, ভুলে গেছিলাম আর কি, ভুল তো পড়াচ্ছি না। তো এখানে 18 যদি দেয় তাহলে প্লাস আই 25 প্লাস 7 যদি আমরা দেই তাহলে কত হচ্ছে দেখো 32। 32 যদি হয়, তুমি ভাবতেছো ভাই অপশনে তো এটা নাই, অপশনে আছে, একটু সিম্পলিফাই করলেই অপশনে পাওয়া যাবা। কেমনে পাবা, এই দেখো এখানে যদি তুমি হচ্ছে গিয়ে 2 × 9 দাও তাহলে কি হচ্ছে 18 হচ্ছে, 9 × 2 18 না। সো 9টারে যদি তুমি বর্গমূল করো তাহলে কি হয় 3 হয়, তাহলে 3√2, ওকে। অ্যান্ড দেন প্লাস এখানে আই থাকলো 32, 32 এর ক্ষেত্রে যদি তুমি কি করতে পারো বলো তো, 32 এর ক্ষেত্রে 25 প্লাস 7 32 হয়, রাইট, 32 হয়। 18 দোকানে 16 দোকানে 32, রাইট, 16 দোকানে 32, 16 বর্গমূল করলে কি হয় 4 হয়। 4টাকে যদি তুমি বাইরে নিয়ে আসো তাহলে কি থাকে, √2 থাকে, থাকে কি √2 থাকে। সো এই √2, সরি এই √2 কমন নিলে এই √2 সাথে কাটাকাটি যাবে, এটা তো ছোট মানুষরাও পারবে। সো আলটিমেটলি কি থাকে 3 + 4i, প্লাস মাইনাস 3 + 4i হচ্ছে গিয়ে তোমার কি অ্যান্সার। সেখানে দেখো কোনটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 3 + 4i আছে, এই যে এখানে আছে। তো এটা কি অ্যান্সার। এরপরে চলো আমরা যাই -3 - 4i এর বর্গমূল, বাড়ির কাজ রইলো। তোমরা জাস্ট ওই সূত্র যেটা আছে প্লাস মাইনাস, বারবার লিখতেছি কোস, এই সূত্রটা মুখস্থ থাকে না, অনেকেই ভুলা যায়। আর প্লাস এক্স, এখানে চিহ্ন, এই যে এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্ন বসবে, এখানে চিহ্ন। সো এখানে চিহ্ন অ্যান্ড দেন আর মাইনাস এক্স, আর এখানে আই থাকবে। ধরো কি যে লিখতেছি উল্টাপাল্টা, জায়গায় হচ্ছে না, সুন্দর করে লিখে দিই। এটা কিন্তু একটা জটিল সংখ্যা, যে এক্স ওয়াই অ্যান্ড দ্যাটস ইজ ইমাজিনারি। সো এটা একটা জটিল সংখ্যা হয়েছে, বুঝছো। আশা করি তোমরা এই শর্টকাটটা বুঝতে পারছো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঘনমূল নির্ণয়, এককের ঘনমূল নির্ণয় মেনলি। এরপর যত রকমের ঘনমূল তোমরা নির্ণয় করতে পারো, মানে ঘনমূল জিনিসটা মানে কি বোঝাচ্ছে, বর্গমূল করলে 2টা করতে, বাট ঘনমূল করলে এখানে 3টা ঘনমূল পাবা আর কি। সো ধরো হচ্ছে গিয়ে এককের ঘনমূল নির্ণয় করতে চাও, দ্যাট মিনস কিউবিক রুট অফ 1, এইটা। এখন এইটা তুমি কিভাবে বের করবা সেটা আমি দেখাচ্ছি, একের যে 3টা ঘনমূল আছে সেটা আমি বের করে দেখাচ্ছি। তো ধরো এই কিউবিক রুট অফ 1 মানে এটা সমান সমান যদি এক্স ধরি তাহলে কি লেখা যায়, x³ = 1, রাইট। অ্যান্ড দেন এই x³ = 1 এর 1টাকে এই পাশে নিয়ে আসলে -1 হয়, 0 লিখতে পারি, রাইট। এখন তোমরা পিচ্ছিকালে সূত্র শিখে আসছিলা কিছু, যেমন একটা সূত্র এখানে আমি লিখে দিই, ওয়েট, সূত্রটা আশা করি সময় মনে আছে, যেমন a³ - b³ = a - b a² + ab + b², এটা একটা সূত্র ছিল। আরেকটা ছিল a³ + b³ = a + b a² - ab + b², রাইট। এই দুটো সূত্রই তো ছিল। তো এই দুটো সূত্র হচ্ছে কি তোমাদের কাজে লাগবে মেইনলি। প্রথম সূত্র যদি আমরা এখানে ইউজ করি তাহলে দেখো কি হয়, প্রথম সূত্রটা ইউজ করে দেখি, ওকে।
এস কিউব এটাকে তো 1 কিউবই লিখতে পারো, তাহলে কি লেখা যায় এক্স মাইনাস 1 অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এ বি, রাইট, এক্স প্লাস 1 মানে 1 স্কোয়ার। তো এটা সমান সমান 0 লেখা যায়। এখান থেকে তুমি এক্স ইকুয়াল 1 পাচ্ছ একটা, আর এখান থেকে তোমার বাইর করতে হবে। এটা কিভাবে বাইর করো? পিচ্চিকালে আরেকটা সূত্র শিখছিলা, মানে এই যে মানে দ্বিঘাত সমীকরণটা আছে, এখান থেকে যদি তুমি বাইর করতে চাও দুইটা মূল, তাহলে কিন্তু নর্মাল যেভাবে বের করতাম মডুলাস বের টের করে, ঠিক আছে, ওভাবে করা যাবে না। এটা করতে হলে তোমাকে করতে হবে। সো নর্মালি তুমি যেভাবে হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল বের করো সেভাবে কিন্তু এটা হবে না। সেটা করার জন্য তুমি আগে যেটা শিখে আসছিলা মূল বার করার ক্ষেত্রে, যেমন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস এসি 4ac, সরি, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই যে সূত্রটা শিখে আসছিল না, এই সূত্র দিয়ে তোমার হচ্ছে গিয়ে এখানে কি করতে হবে, এখানে দুইটা মূল বাইর করতে হবে। তো এই সূত্র দিয়ে দুইটা মূল আমি সামনে বের করে রাখছি, তুমি হচ্ছে গিয়ে সেটা জাস্ট ওখানে মানে 1 1 1 সবগুলোই 1 বসায় দিলেই হবে। বসায় দিলে -1 প্লাস মাইনাস রুট ওভার 3i ডিভাইডেড বাই 2 এরকম আসে। সো একটার মান হচ্ছে গিয়ে এরকম হয়, একটার মান হচ্ছে কি হয় -1 প্লাস রুট ওভার 3i, মানে এই যে এখানে এটাই তো সূত্রটা, একটু আগে যে সূত্রটা লিখলাম না, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার এই যে ভি স্কোয়ার মাইনাস 4ac, এখানে রুটটা কাটা গেছে। সো এটাই হচ্ছে গিয়ে তোমার সূত্র থেকে বাইর করে আলটিমেটলি 8 যে বাইর হয়, এই যে এই জিনিসটা এখানে প্লাস একটা আছে মাইনাস একটা আছে, রাইট। সো এই যে এটা হচ্ছে প্লাসের, ওকে, এটা হচ্ছে প্লাসের অ্যান্ড এটা হচ্ছে মাইনাসের, ওকে। সো এই দুইটা বাইর হচ্ছে। সো এই দুটার একটাকে বলা হয় ওমেগা, এই -1 প্লাস রুট 3i ডিভাইডেড বাই 2, মানে সহজে বোঝার জন্য বা মনে রাখার জন্য একটাকে ওমেগা, একটা ওমেগা স্কোয়ার বলা হয়, আর একটা তো এক্স ইকুয়াল 1 এখান থেকে বের হয়েছেই, বুঝতে পারছো। সো ওমেগা অ্যান্ড দেন ওমেগা স্কোয়ার অ্যান্ড দেন 1, এই তিনটা হচ্ছে গিয়ে আমাদের কি এককের ঘনমূল, অ্যান্ড এই এককের ঘনমূল তিনটার গুণফলও আছে যোগফলও আছে। আমরা হচ্ছে কি যে ওমেগা পাইছি অ্যান্ড ওমেগা স্কোয়ার পাইছি, এই দুইটার আর হচ্ছে কি আমাদের 1 পাইছি, এই তিনটা মেনলি যোগ করলে হচ্ছে কি আমাদের ফলাফল 0 হয়, আর গুণ করলে ওমেগা কিউব হয়, রাইট। অ্যান্ড ওমেগা কিউবের ভ্যালু হয় 1, এই যে এখানে লেখা আছে, এখানে এটাও লেখা আছে। এগুলো সবই খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এরপরে আমাদের কিছু এক্সাম্পল আছে এখানে। এই এক্সাম্পলগুলো দেখানোর আগে আমি আরেকটা জিনিস তোমাকে দেখাইতে চাই, যেটা শুরুতে দেখাইছিলাম, যে i⁴ n এটার ভ্যালু সবসময় কি হয় বলো, কি হয় 1 হয়, রাইট। এইখানেও ω⁴ আমরা দেখে আসছি কি ω⁴ এর ভ্যালু কি হয় 1 হয়, ω⁴n এর ভ্যালু সবসময় 1ই হবে। এখানে 3-এর যত গণিতক আছে যদি ইনপুট দাও তাহলে আলটিমেটলি আউটপুট 1ই আসতেছে, বুঝতে পারছো। সো সেম জিনিস। ওয়েট, আমি একটু এসিটা ছাড়তে ভুলে গেছিলাম, গরম লাগতেছে তো, এখন বুঝতে পারছি যে এসি অফ ছিল। ওকে, সো এসি ছাড়া শেষ। আমরা এখন দেখতে পারতেছি যে ω⁴n = 1 হয়েছে। তো এসি সাউন্ড করতেছে, সরি ফর দ্যাট। সো ω⁴n = 1 হয়। এখন আমরা যদি এখানে ω⁴n + 1 লিখি তাহলে কি হবে, বলো। আমরা কিন্তু i⁴n এর ক্ষেত্রে দেখছিলাম +1 লিখলে এখানে i⁴1 হইতো, মানে এই যেটা থাকতো ওটা ভাগশেষ হিসেবে এখানে i এর পাওয়ার হইতো। সো এইখানেও সেম কাইন্ড অফ থিং হবে, লাইক ω⁴ যে 3 আছে 3n, এটা তো 1ই, এটা তো কি 1, অ্যান্ড থাকবে ω⁴1, বুঝতে পারছো। অ্যান্ড এটা কেমন হয়েছে, এখানে তুমি ω⁴3n + 1 যেটা আছে না, এই পুরা পাওয়ারটা, এই পুরা যে পাওয়ারটা আছে বা ঘাটটা আছে, এটাকে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে যে ভাগশেষটা পাবা সেই ভাগশেষটাই আলটিমেটলি এইটা। সো এটা যদি ω⁴3n + 2 হইতো, তাহলেও এই যে এই পুরা জিনিসটাকে ভাগ করলে ভাগশেষ 2 থাকে বইলেই এখানে আমাদের 2টা আসে পাওয়ার হিসাবে, অ্যান্ড এটাই দেন অ্যান্সার হয়, বুঝতে পারছো। এখন আমরা তো এগুলা পারবো ইজিলি, ω⁴10 দিলে পারবো, 20 দিলে পারবো, বাট কথা হয়েছে ω⁴ যদি আমাদের হাজার হাজার ভ্যালু দেয় তাহলে কি করবা, তাহলে কিভাবে বের করবা, মানে এত বড় বড় পাওয়ার দিলে তখন তুমি কি করবা, তখন সেই জিনিসটাই অ্যাপ্লাই করবা যেটা তুমি i⁴ যদি অনেক বড় নাম্বার থাকতো তাহলে যা করছিলা তাই করবা। বাট তখন তুমি হচ্ছে গিয়ে লাস্ট 2টা ডিজিটকে 4 দ্বারা ভাগ করছিলা, এইখানে যদি তুমি লাস্ট 2টা ডিজিটকে 3 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু আবার হবে না, মানে এটা অনেকে ঘোলায় ফেলা। এই জন্য আমি 2টার সাথে কম্পেয়ার করে পড়াচ্ছি, যাতে তুমি হচ্ছে গিয়ে ওই i⁴ এর ক্ষেত্রে বা i⁴
এন এর ক্ষেত্রে বা আয়ের উপরে হচ্ছে কি অনেক হাজার হাজার বড় বড় সংখ্যা লাখ লাখ সংখ্যা থাকলে যে লাস্ট দুইটা ডিজিট নিয়ে তুমি ভাগ করে দিয়ে ভাগশেষকে তুমি অ্যান্সার হিসেবে চালায় দিতা, ওরকম কিন্তু এখানে হবে না, এটা ডিফারেন্ট। সো এই ডিফারেন্ট জিনিসটা তোমাকে ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সেম ছিল এই পর্যন্ত সেম আছে, ভাগশেষ থাকলে এখানে এটা হয়, এটা সেম। কিন্তু কথা হয়েছে এখানে যে ভাগটা করবা সেই ভাগটা একটু অন্যভাবে করতে হবে। অন্যভাবে কেমনে? এখানে তোমার দেখতে হবে যে জিনিসটা ওমেগা কিউব আছে না, মানে ওমেগা টু দি পাওয়ার 3 যেটা আছে বা ওমেগা কিউব যেটা আছে সেটার ভ্যালু তো 1 হয়। তো তোমাকে মাথায় এই 3টা সবসময় রাখতে হবে, মানে 3 নাম্বারটা দিয়ে এখানে খেলা হবে। খেলাটা কিন্তু 3 দিয়ে হবে। এখানে যত 3 থাকবে সবগুলো 3কে ক্যান্সেল আউট করবা। যেমন ধরো 1 2 3 3 3 1 2 9 6 1, এখানে কি আছে? 3 আছে অনেকগুলা, এই 3 কাটা, এই দুটা 3 কাটা। এরপর এরপর এই এই যে বাকি ডিজিটগুলো আছে এগুলো যোগ করে যদি কোনোভাবে তুমি 3 আনতে পারো বা এমন একটা সংখ্যা আনতে পারো যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করলে ভাগশেষ 0 হয়, ওরকম একটা সংখ্যা আনতে পারলে ওই যোগফলটা বা ওই সবগুলা ডিজিট যেগুলো যোগ করে ওই জিনিসটা পাইছো যেটা 3 দ্বারা বিভাজ্য, ওইগুলোকেও খালাস করে দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। সো এখানে দেখো 1 + 2 যোগ করলে 3 হয়, তাহলে এটাও বাদ। 1 + 2 যোগ করলে 3 হয়, এটাও বাদ। অ্যান্ড দেন 9 হয়, 9কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তাহলে কি হয়? ভাগশেষ 0 হয় না? 0 হয় দেখে এই 9ও বাদ। এরপর দেখো 6টাও বাদ, 6ও কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এরপর দেখো 1 আছে শুধু, মানে 1টা পড়ে থাকে। সো এটাই হচ্ছে ওমেগার পাওয়ার হবে, ওমেগা টু দি পাওয়ার 1 বা শুধু ওমেগা। সো এই ক্ষেত্রে তুমি সেম স্ট্র্যাটেজি ফলো করবা। এখানে 3 আছে, 3 বাদ। 2 + 1 3 হয়, এটাও বাদ, শুধু থাকে 1, তাহলে অ্যান্সার এটা। বুঝছো? এখানে 3 বাদ। 2 + 4 6 হয়, 6 3 দ্বারা বিভাজ্য, এই 3টাই বাদ, থাকে শুধু ওমেগা টু দি পাওয়ার 5। এটাকে কেমনে করবে? এখন এটার যদি তুমি 3 দ্বারা ভাগ করো, ভাগশেষ থাকে 2, তাহলে ওমেগা স্কোয়ার হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। হ্যাঁ, ভাগশেষ 2ই থাকে। অ্যান্ড দেন এই যে এটা একটু আগে শিখাইলাম তোমার, এটা তোমার হচ্ছে গিয়ে যদি এখানে ওমেগা টু দি পাওয়ার 6x + 2 আছে, এখানে যদি 1 2 3 যা ইনপুট দাও না কেন, আলটিমেটলি দেখবা ওমেগা টু দি পাওয়ার 6x ইকুয়াল 1ই হইতেছে। তো আলটিমেটলি তোমার ওমেগা স্কোয়ারই হচ্ছে এখানে অ্যান্সার হবে। বুঝছো? বুঝছো? রেসপন্স করো তোমরা, রেসপন্স তো করতেছো না। সো এখানে ধরো আমরা একটা অঙ্ক করি, এই 16-রে 3 দ্বারা ভাগ করো, 3 4 কত? 12, 3 4 12, থাকে কত? থাকে কত বলো? ও সরি, 3 4 12, বাট 3 5 তো 15, তার মানে ভাগশেষ 1, 1 থাকে যেহেতু এখানে 1 হবে। এখানে এখানে কত? এখানে হচ্ছে গিয়ে 3 9 27, ঠিক আছে, 3 10 30, রাইট? 3 10 30, এইসব গুণ করতে হচ্ছে এখন, কারণ সহজ জিনিস অনেক সময় মাথায় আসে না। সো 30 থাকলে ভাগশেষ 2 থাকতেছে, তাহলে ওমেগা + ওমেগা স্কোয়ার সমান সমান কি হয়? একটু আগে আমরা দেখে আসছিলাম, তোমাদের বলছিলামও যে ওমেগা ওমেগা এই যে 3টা ঘনমূল আছে এককের, সেই 3টা ঘনমূলের যোগফল 0 হয়। এখান থেকে তুমি চাইলে 1 + ওমেগা ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারো, ওমেগা + ওমেগা স্কোয়ার ইকুয়াল -1 লিখতে পারো, বা ওমেগা স্কোয়ার + 1 ইকুয়াল মাইনাস ওমেগা লিখতে পারো। সো আমরা এখান থেকে এই জিনিসটা নিব, ওমেগা + ওমেগা স্কোয়ার সমান সমান কি? -1 হচ্ছে। সো এখানেও তোমার ওমেগা + ওমেগা স্কোয়ার সমান সমান -1টাই হচ্ছে কি অ্যান্সার। বুঝতে পারছো? আর এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরকমই কিছু একটা অঙ্ক, যেখানে ওমেগা কিউব ইকুয়াল 1 আমরা জানি। আর এটা দেখে হয়তো ভাবতেছো অনেক কঠিন, বাট অনেক কঠিন না। মাত্রই যেটা দেখে আসলাম যে দুইটার যোগফল পরে অন্যটা অন্য সাইডে নিয়ে গেলে হচ্ছে গিয়ে মাইনাস হয়ে যায়, মানে 1 + ওমেগা + ওমেগা স্কোয়ার যেহেতু আছে, তাহলে সেখানেও আমরা এটার ইনপুট দিয়ে এটা ইজিলি বের করতে পারবো, মানে এখানে আর কি। সো ওমেগা মানে 1 + ওমেগা সমান সমান কি দেখছিলাম? মাইনাস ওমেগা স্কোয়ার না, একটু আগে দেখলাম। তাহলে -2 ওমেগা স্কোয়ার লিখবা এখানে, এন্ড দেন গুণ, বিকজ এখানে গুণ আকারে আছে। ওমেগা + ওমেগা স্কোয়ার সমান সমান কি দেখছো একটু আগে? -1 দেখছো, তাহলে -2 হবে এখানে গুণ। এন্ড দেন ওমেগা স্কোয়ার + 1 সমান সমান কি দেখছো? মাইনাস ওমেগা দেখছো, একটু আগে দেখাইছি। সো -2 ওমেগা। এখন দেখো এখানে যদি আমরা এইটা আর এইটা গুণ করি তাহলে কি হবে? ওমেগা কিউব হবে। এন্ড এখানে দেওয়াই আছে ওমেগা কিউব ইকুয়াল 1, একটু আগে আমরাও দেখে আসছি ওমেগা কিউব ইকুয়াল 1 হয়, অনেক পেঁচাল পারছি এটা নিয়ে। সো এখানে মাইনাসে মাইনাসেও প্লাস হয়, তাহলে হচ্ছে গিয়ে তোমার প্লাস কত হবে? 2 × 4 + 4 ইন্টু এখানে -2 আছে, দ্যাট মিনস -8 হচ্ছে অ্যান্সার। তো এটা ইজি ছিল অনেক। এন্ড দেন আমাদের হচ্ছে গিয়ে এখানে কি দিছে, আমরা একটু আগে মানে এককের ঘনমূল বের করার সময় দেখছিলাম যে আমাদের ওই সূত্র ইউজ করে এই দুটা বের হয়, এন্ড এটা হচ্ছে ওমেগা এন্ড এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। সো আমরা এইভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n,
ঠিক আছে, সো এটা সমান সমান কত সেটাই চাইছে। ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই n এখানে দেওয়া আছে 2023, আমরা জানি যে এখান থেকে ক্যান্সেল আউট করতে হবে, একটু আগে শিখে আসছি 3 বাদ যেহেতু আমরা ওমেগা কিউব নিয়ে কাজ করতে চাই, বা আমরা হচ্ছে এটা শিখে আসছি যে এইভাবে হচ্ছে 3 বাদ দিতে হবে, বা এটা বাদ দিলে হচ্ছে আমরা করতে পারবো। সো 3 বাদ অ্যান্ড 3 যদি কোনো সংখ্যা যোগ করে আমরা 3 পাই, বা 3 দ্বারা বিভাজ্য যায় এমন কিছু পাই, 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে হচ্ছে কি আমরা ওইটাও বাদ দিব। বাট এখানে আর 3 দ্বারা বিভাজিত হয় না, সো 202 যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 1, কারণ এই 3 ইন্টু 6 7 3 ইন্টু 6 7 জেন জি বা জেন আলফা যারা আছে তারা আবার ভুল বুঝছো না, 3 ইন্টু 6 7 দিলে আমরা 201 পাই। ঠিক আছে, সো ভাগশেষ থাকে 1, সো 1 যদি ভাগশেষ থাকে এই n ইকুয়াল 1 বসাবা। ওকে, ওমেগা 1 প্লাস মানে ওমেগা স্কোয়ার, সো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কি কিছুক্ষণ আগে দেখে আসছি -1 হয়, এটাই অ্যান্সার। ওকে, সো ইজি ফিজি লেমন স্কুইজ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অনেকটা সেমই, কাল্পনিক ঘনমূল হয়, তবে এটা বাইর করো ওমেগা কিউবের মান বা ওমেগা স্কোয়ার এগুলো সব ইউজ করবো আমরা এখানে, মিস ইউজ না ইউজ। সো ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা যদি দেখি তাহলে আমরা মাইনাস ওমেগা, মানে এটা সমান সমান মাইনাস ওমেগা, অ্যান্ড দেন 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, এটা খুব ইন্টারেস্টিং। এটা কেমন ইন্টারেস্টিং দেখো, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, রাইট? এটাকে আমরা ভাইঙ্গা ওমেগা কিউব লিখতে পারি অ্যান্ড ওমেগা লিখতে পারি, রাইট? অ্যান্ড ওমেগা কিউবের মান কিন্তু কি 1, তাহলে আলটিমেটলি এখানে ওমেগা টু দি পাওয়ার 4 কেন দিছে? হুদাই দিছে ভাই, এখানে ওমেগাও দিতে পারতো, বাট তোমারে বোকা বানানোর জন্য এই কাজ করছে, তাহলে তুমি দেখে ভয় পাওয়া যাও যে ওমেগা টু দি পাওয়ার 4 কোথা থেকে আসছে, এটা তো আমি শিখি নাই। সো এটাকে দেখো সিম্পলিফাই করলে কত ইজি হয়। সো ওইখানে তুমি সিম্পলিফাই করে ফেলছো অলরেডি, মাইনাস ওমেগা, সো -2 ওমেগা প্লাস নাই তো গুণাকারে আছে, সো 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এই যে এই ওমেগা টু দি পাওয়ার 4টাই কিন্তু ওমেগা হিসেবে এখানে আছে সূত্র পালানোর জন্য, তোমাকে সেটা বুঝতে হবে। দেখো কতবার আসছে, ডিইউ আসে, জেকে নিকি নিকি আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগরে কিন্তু আমার ভার্সিটি, যারা জানো না এটা হচ্ছে কি আমার ভার্সিটি। ওকে, আমি এখানে পড়ি, এটা আমার ভার্সিটি অ্যান্ড আমার ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্স। সো আর আমি হচ্ছে গিয়ে সাস্টেও চান্স পাইছিলাম, বাকৃবিতেও চান্স পাইছিলাম, বাট আমার হচ্ছে গিয়ে ঢাকা থাকার ইচ্ছা ছিল, কাছাকাছি থাকার, এই জন্য হচ্ছে গিয়ে আমি জাহাঙ্গীরনগরে পড়তে হয়। ওকে, সো অনেকে হচ্ছে জাজ করার অনেক সময় যে ভাই আসলে আপনি কোথাও পড়েন কি না হ্যান ত্যান, আর হচ্ছে গিয়ে কিছুদিন আগে কন্ট্রোভার্সি হলো একটা, মানে 26 ঘন্টার ব্যাক অনশট ক্লাস নিতে গিয়ে দেখা গেছে যে উনি আসলে কোনো পাবলিক ভার্সিটিতে পড়েন না, যেটা আসলে ম্যাটার করে না, টিচার হওয়া একটা স্টুডেন্ট হওয়া ডিফারেন্ট, বাট আলটিমেটলি এটা পরিচয় থাকা খারাপ না, অ্যান্ড আমার যেহেতু পরিচয় আছে তাই দিলাম, আর আমি ক্লাসের শুরুতেই বলি নাই, এখন মনে পড়ছে এই জন্য বলছি, এটা দেখে আর কি। সো এখানে -2 ওমেগা এখান থেকে পাইছি, অ্যান্ড দেন 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এই যে এই ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যেটা এখানে দেখাইলাম, এটা সমান সমান কি -1 না? সো এখানে একটা 1 আছে, 1 মাইনাস -1 মানে -2। সো এখানে আলটিমেটলি কি হচ্ছে সেটাই তুমি দেখতে পারবা, -2 ওমেগা আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল -1, সো 1 - 1 মানে -2। ওকে, -2 মানে 4 ওমেগা, সো অ্যান্সার হচ্ছে 4 ওমেগা হবে। ওকে, এখানে ওমেগাটা দেয় নাই, ভুল করছে, এখানে 4 ওমেগা হবে, ভুল করছে না? দেখো ওমেগা স্কোয়ার, হ্যাঁ 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, ভুল করছে, ঠিক করে নাই। আচ্ছা 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 আচ্ছা, ভুল করে নাই, ভুল তো আমি করছি। দেখো ভুল আমি করছি, ভুল তারা করে নাই, ভুল আমি করছি। এই যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ছিল, রাইট? মানে এই ওমেগাটা তোমার 4টা ওমেগা ছিল, তাহলে এখানে কিন্তু আগে মাইনাস আছে ওমেগা স্কোয়ার, আমি এটা খেয়াল করি নাই। মাইনাস যেহেতু আছে তাহলে তোর সূত্রে এটা মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা তোর শিখো নাই, শিখছিল ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এখানে 1 প্লাস ওমেগা যেটা আছে সেটার সূত্র পড়বে, সেটা হচ্ছে কি আমরা কি মাইনাস ওমেগা স্কোয়ার শিখছিলাম, তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার মিনস -2 ওমেগা স্কোয়ার, রাইট? আর আগের এখান থেকে -2 ওমেগা ছিল, মিনস -2 ওমেগা আর ইন্টু -2 ওমেগা স্কোয়ার, এই দুটো যোগ করলে কি মানে গুণ করলে কি হবে, ওমেগা কিউব আর হচ্ছে মাইনাস মাইনাস প্লাস মিনস 4 ওমেগা কিউবের ভ্যালু কি 1, তাহলে এটার অ্যান্সার কি 4। সরি ফর দ্যাট মিস্টেক, ভাগ্য ভালো আরেকবার রিচেক দিছিলাম, অনেক সময় এরকম ভুল হয় অনেকক্ষণ ক্লাস নিতে গেলে, ঠিক আছে? এটাই অ্যান্সার, বাট এখানে জাস্ট ওমেগা হবে না 4ই হবে, ঠিক আছে? সো অপশন ঠিক আছে, অপশন ভুল ছিল না। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এখানে ওমেগার মান দিয়ে দিছে কাইন্ড অফ, তুমি এখানে এক্স এর জায়গায় ওমেগাই লিখতে পারো, ওমেগা কিউব প্লাস
এক্স ইনভার্স 3 রে এভাবে লিখতে পারো, রাইট? তো এখানে ওমেগা কিউবের মান 1 প্লাস এটার মান 1ই, আলটিমেটলি এটা হচ্ছে 1 + 1 2 আনসার। এত ইজি কোশ্চেন দেখো অ্যাডমিশনে আসে, বুঝছো, আমার ভার্সিটিতে আসছে। এরপর সমীকরণের মূলগুলো যোগফল 1 + ওমেগা স্কোয়ার ইকুয়াল 0 শিখে আসছো একটু আগে। অ্যান্ড দেন ঘনমূলের কিছু শর্টকাট আছে, মানে একটাই শর্টকাট আছে, কিছু না। সেটা হচ্ছে গিয়ে যদি তোমার এরকম ফরম্যাটে থাকে যেখানে হচ্ছে গিয়ে ভিতরে একটা সংখ্যা আছে অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে তোমার ঘনমূল বের করতে হবে, অ্যান্ড এটা যদি এভাবে থাকে, ধরো 1³ আছে, ওকে 1³ তাহলে এটার কি হবে 1 ওমেগা স্কোয়ার। একটু আগে বের করে আসছি। সো এখানে ভিতরে অনেক কিছুই থাকতে পারে আরো, যেমন ধরো i³ আছে। সো i³ থাকলে কি হবে, জাস্ট এখানে আই আই ওমেগা স্কোয়ার, মানে এই যে n এর জায়গায় বসবে, এখানে 2³ থাকতে পারে, ঠিক আছে, 4i³ থাকতে পারে। সো তোমার হচ্ছে এই ভিতরে যেটা থাকবে সেটা জাস্ট এখানে বসায় দিবা। এখন আমরা দেখবো চতুর্থ মূল, ওকে। সো ঘনমূলের ওটা তোমার আছে, ইম্পর্টেন্ট আছে, এমসিকিউ অনেক আসে, সো এটা এই জন্য বলে দিলাম শর্টকাটটা। অ্যান্ড চতুর্থ মূলের ক্ষেত্রে যদি ভিতরে ni, ঠিক আছে, হোল স্কোয়ার থাকে রুটের ভিতরে, ঠিক আছে, চতুর্থ মূলের বের করার ক্ষেত্রে, তাহলে তোমার এখানে যে এনটা আছে, ধরো 2 আছে, এন 2 আছে, এন্ড আই আছে, এন্ড হোল স্কোয়ার আছে, এটা কোত্থেকে আসছে আবার, এটা আমরা কিভাবে সিম্পলিফাই করে আনছি, এটা আনছি আমরা 2 দুগুণে 4 হয় না, 4, আর আই স্কোয়ার কি হয় মাইনাস, তাহলে √-4, এটা থেকে আমরা এটা আনছি। তো √-4 মানে 4, মানে চতুর্থ মূল বার করার জন্য আমরা এটাকে সিম্পলিফাই করে এভাবে আনছি যাতে করে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি, বুঝছো। এই সূত্রটা হচ্ছে যদি এই ফরম্যাটে থাকে তাহলে প্লাস মাইনাস √, ওই যেটা আছে সেটা হচ্ছে কি রুটের ভিতরে বসবে, /2 হবে, এন্ড 1 + i হবে, বুঝতে পারছো। ফর এক্সাম্পল এখানে 81 আছে, তো 81 রে আমরা ভাঙা কিভাবে লিখতে পারি, 4, ঠিক আছে, এরপর √9 হোল স্কোয়ার, ঠিক আছে, আগেই তাড়াহুড়া না, বাট আই স্কোয়ার করলেও কিন্তু -1টা আসে। সো -1টাই তো আমাদের লাগবে ভাঙানোর জন্য বা এটাকে সিম্পলিফাই করার জন্য। সো আই স্কোয়ার না, সরি, হোল স্কোয়ার হবে পুরোটার হোল স্কোয়ার। সো আমরা কিন্তু ওই ফরম্যাটটা পেয়ে গেছি। এই ফরম্যাটটা পেয়ে যাওয়ার কারণে এখন আমরা কতটা ইজি যে হইবে ম্যাথটা করার জন্য সেটা তো তুমি ভাইয়া বুঝতে পারছো না। এই 9/2 হবে, অ্যান্ড এখানে জাস্ট 1 + i হবে, অ্যান্ড এভাবে তুমি সব অঙ্ক করে ফেলতে পারবা। অ্যান্ড 9/2 আর একটু সিম্পলিফাই করে কিভাবে লিখতে পারো, 3/√2, রাইট, বিকজ এটার তো বর্গমূল 3 হয়, এটা জানোই। তো 3/√2 এখানে কোনটায় আছে, এইখানে আছে, এটাই অ্যান্সার। এরপর আমরা দেখব যেটা, সেটা হচ্ছে গিয়ে এখানে আরেকটা আছে। সো এখানে দেখো আবার 7i² লিখতে পারো, মানে হোল স্কোয়ার আর কি, এভাবে। অ্যান্ড এইটার ক্ষেত্রে এটা হচ্ছে n, তাহলে 7/2, √, দিতে ভুলবা না, ঠিক আছে, √, দিতে ভুলবা না। অ্যান্ড দেন 1 + i। সো এখানে দেখো কোনটায় আছে, এটা বি নাম্বার। সো বি নাম্বার অ্যান্সার, বুঝতে পারছো, ইজি পিজি লেমন স্কুইজে। এরপর আমরা দেখবো সেটা হচ্ছে জটিল সংখ্যার সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ বলতে কি বোঝে, আমরা দেখছি যে আর্গন ডায়াগ্রামে জটিল সংখ্যা যদি আমি এখানে বসাই, এটা ওয়াই, এটা এক্স এক্সিসের যে কোনো প্রান্তে যদি আমি জটিল সংখ্যা বসাই, এটা কিন্তু একটা পথ, একটা বিন্দু দিয়ে সবসময় যাচ্ছে জটিল সংখ্যাটা, মানে ওই জটিল সংখ্যাটা একটা পথ অতিক্রম করতেছে বা একটা বিন্দু অতিক্রম করতেছে। সো ওই সঞ্চার পথের সমীকরণ আমরাই বের করব জটিল সংখ্যার মাধ্যমে, যে এটা আসলে বৃত্ত নির্দেশ করছে নাকি উপবৃত্ত নির্দেশ করছে, নাকি পরাবৃত্ত নির্দেশ করছে, নাকি অধিবৃত্ত, নাকি সরল রেখা, কি নির্দেশ করছে, সেটাই আমরা এই জটিল সংখ্যার সাহায্যে বাইর করব। এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ বাইর করা আর কি, যে আসলে এটা কি জিনিস। তো এখানে যে একটা জটিল সংখ্যা x + iy দেওয়া আছে, এখানে মডুলাস দিছে, মানে মডুলাস বাইর করে দিছে, যে এটার মডুলাস হচ্ছে 3। এখন তুমি হচ্ছে গিয়ে এটা একটা বৃত্তের সমীকরণ বলেও দিছে, বাট মেজরিটি টাইম বলবে যে আসলে এটা কিসের সমীকরণ তুমি নিজে বাইর করো, মেইনলি অ্যাডমিশন টেস্টের এমসিকিউ আসে। সো ওগুলো ক্ষেত্রে কিছু শর্টকাট আছে, ওটা লাস্টে দেখাচ্ছি, আপাতত দেখি লং কার্ডটা। সো এখানে x + yটা iy এখানে জাস্ট বসায় দিবা, ওকে, বসায় দাও, +iy - 5 = 3, সরি কল দেখছিলাম, =3। তো এখানে বসায় দেওয়ার পর এখন কি করবা, এখন তোমার মডুলাস বের করতে হবে। মডুলাস বের করার জন্য তোমার হচ্ছে কি বাস্তব পার্টগুলো একসাথে রাখো, x - 5 + iy, হ্যাঁ, iy = 3, রাইট। তো এখন মডুলাস বের করে ফেলো,
এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস প্লাস কেন হবে না বলো তো? কারণ হচ্ছে গিয়ে এই যে ওয়াই স্কোয়ার আই স্কোয়ার দুটো হোল স্কোয়ার করলে কি হবে? আই স্কোয়ার কারণে মাইনাস হয়ে যাবে, এখানে ওয়াই স্কোয়ার হবে, এখানে 3 হবে। ওকে, সো এটা তো এখানে হইলো, বাট আমরা হচ্ছে আর একটু জায়গা লাগবে, সো এখানে একটু জায়গা নিলাম, নিলে তো সমস্যা নাই, জায়গা নেওয়াই যায়। সো এখানে কি করবা এখন? এই রুটটা তুলে দেওয়ার জন্য ওই পাশে বর্গ করবা, বর্গ করলে এক্স মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9। ওকে, এখন এটা সিম্পলিফাই করো, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, বা এটা এই পাশে নিয়ে আসতে পারো। আর এটা তো এমনি হয়ে গেছে, আসলে এটা আগে হয়ে গেছিল অঙ্কটা, এটুকু করা লাগেই না, বিকজ আমাদের এখানে বৃত্তের সমীকরণ চাইছে, এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ কেমন বুঝলাম? বৃত্তের সমীকরণ আমরা জানি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে, অ্যান্ড দেন প্লাস মাইনাস মনে হয় ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার, ঠিক আছে। তো দেখো মিলে নাকি? এই এইচটা হচ্ছে আর কি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। সো এখানে আমাদের কি চাইছে? কেন্দ্র নির্ণয় করতে চাইছে। এই যে এখানে কেন্দ্র চাইছে আর ব্যাসার্ধ চাইছে, ব্যাসার্ধ তো বাইর হয়েই গেছে, এই যে এটাই ব্যাসার্ধ 3 স্কোয়ার আর না, এই আর হচ্ছে এটা, সো আর বা ব্যাসার্ধ ইকুয়াল 3, অ্যান্ড কেন্দ্র যেটা সেটা হচ্ছে একটা এইচ 5 আর এটা হচ্ছে 0, কজ এখানে এটা 0 থাকার কারণে এখানে জাস্ট ওয়াই স্কোয়ার হয়েছিল। বুঝতে পারছো? এভাবে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ সমীকরণ সব আমরা বের করে ফেলছি। এখন আরেকটা বের করি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা জটিল সংখ্যা দেওয়া আছে জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, অ্যান্ড এটার হচ্ছে কনজুগেট শিখাইছি অনেকবার, যে জাস্ট মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই। এখন এই দুটার গুণ করে দিছে, গুণ করে দিছে আর কি। সো দুটার গুণ করলে হচ্ছে গিয়ে এক্স প্লাস আই ওয়াই অ্যান্ড এক্স মাইনাস আই ওয়াই, রাইট? গুণ করি আমরা, গুণ করে দিই কি হয়, এই যে এক্স স্কোয়ার মাইনাস আই এক্স ওয়াই প্লাস আই এক্স ওয়াই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তো আই স্কোয়ার আরেকটা মাইনাস প্লাস হবে, মিনস ওয়াই স্কোয়ার হবে। সো এটা কাটা, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। সো 1 হওয়ার কারণে এটা হচ্ছে কি আমার কি হবে? বৃত্তের সমীকরণ হবে। ওকে, তো আশা করি এই বৃত্তের সমীকরণ বুঝতে পারছো। এখন এখানে জটিল সংখ্যার আমরা একদম লাস্ট পর্যায়ে আছি। জটিল সংখ্যার হচ্ছে গিয়ে সঞ্চার পথের কিছু সমীকরণের শর্টকাট দেওয়া আছে। সো এই শর্টকাটগুলো তুমি হচ্ছে অ্যাডমিশনের জন্য বা এমসিকিউ ভালো করে পারার জন্য মনে রাখতে পারো আর কি, মনে রাখা খুবই ভালো হবে আই গেস। এই সঞ্চার পথের যে সমীকরণগুলো আছে, মানে কিভাবে বুঝবা যে কোন ফরম্যাটে থাকলে তোমার আসলে ওই যে ফরম্যাটটা আছে বা যেটা দেওয়া আছে সেই সমীকরণটা, সেটা আসলে সেই সঞ্চার পথটা, মানে এই সঞ্চার পথটা কিসের সমীকরণ নির্দেশ করে, কি নির্দেশ করে, সেটা যদি তুমি মনে রাখতে চাও তাহলে এটা তুমি ইজিলি মনে রাখতে পারো এখান থেকে, এই সবগুলো ফরম্যাট থেকে। এমসিকিউ এর জন্য খুবই 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 ইম্পর্টেন্ট 100%, ঠিক আছে। অ্যাডমিশনে তো আসবেই, অ্যাডমিশনে কোনো না কোনো ভার্সিটিতে আসবেই। সো এগুলো হচ্ছে মনে রাখবা, যে যদি একটা জটিল সংখ্যার সাথে একটা কনস্ট্যান্ট যুগ থাকে আর একটা জটিল সংখ্যার সাথে আরেকটা কনস্ট্যান্ট যুগ থাকে, অ্যান্ড যদি সমান হয় এভাবে, তাহলে হচ্ছে গিয়ে তোমার একটা সরলরেখা নির্দেশ করে। অ্যান্ড এভাবে আরেকটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এরকম, বৃত্তের ক্ষেত্রে এরকম, অ্যান্ড হচ্ছে গিয়ে যদি হচ্ছে কি এখানে পজিটিভ ছিল, এখানে যদি কোনোভাবে নেগেটিভ হয়, অ্যান্ড এখানে যদি আরেকটা কনস্ট্যান্টের সাথে সমান হয়, অ্যান্ড এ মাইনাস বি যদি হচ্ছে কি এই কে যেটা আছে এই কে এর থেকে ছোট হয়, তাহলে উপবৃত্ত নির্দেশ করবে, আর বড় হইলে অধিবৃত্ত নির্দেশ করবে। বুঝতে পারছো? তো আলটিমেটলি এভাবেই এটা বের করতে হয়, বা সঞ্চারপথের সমীকরণ থেকে, সঞ্চারপথ থেকে আসলে তোমার কি সমীকরণটা নির্দেশ করতেছে সেটাই বের করা যায়। সো আজকে জটিল সংখ্যা ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা মূলত এখানে মোটামুটি সব কিছু কভার করার ট্রাই করছি, যদিও আরও কিছু পয়েন্ট বাকি আছে বা হয়তো বেশি সলভ করানো হয় নাই, কিন্তু সলভ করাটা আসলে তোমার দায়িত্ব। কোস যদি সবই হচ্ছে গিয়ে টিচার সলভ করায় দেয়, বা সবই যদি দেখা সলভ করো, খাতায় লেখো, তাহলে নিজের প্র্যাকটিসটা কখন হবে? আলটিমেটলি নিজের প্র্যাকটিসটাই সব থেকে বেশি জরুরি, রাইট? সো সেটার জন্য নিজের অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, বেশি টেস্ট পেপার সলভ করো, বোর্ড কোয়েশ্চেন সলভ করো, এগুলো কনসেপ্ট বেসিকগুলো তো দেখছোই কীভাবে পড়তে হয়, কীভাবে রিভিশন দিতে হয়। সো এখন জাস্ট নিজে অনেক প্র্যাকটিস করো, অনেক রিভিশন দাও। ওকে, সো আর আমার ক্লাসে যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন, বিকজ মানুষ মাত্রই ভুল, অ্যান্ড হয়তো এমন জায়গায় হয়তো কোনো ভুল করে থাকতে পারি যেগুলো হচ্ছে গিয়ে ওই তাড়াহুড়া করতে গিয়ে ভুল হয়, বা মানে অনেক সময় একসাথে ক্লাস নিতে গিয়ে ভুল হয়ে যায়, বা
মানে জাস্ট একটা এককে ভুল হয় বা এরকম কিছু ভুল হয়ে থাকতে পারে। সো ওটার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট, কনসিডার করবেন আশা করি। অ্যাজ আমি নতুন নতুন বোর্ডে লিখতেছি, নতুন নতুন ক্লাস নিচ্ছি, সো ওই কারণে আসলে অনেক সময় নার্ভাস হয়ে ভুল করতেই পারি। সো ইয়েস, দেখা হবে পরে কোনো ক্লাসে, পরের কোনো একটা ভালো ক্লাসে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ও শিট।